আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের সেশন শুরু করতে যাচ্ছি। বিফোর গোয়িং টু দ্যাট, জাস্ট একটু হেডস আপের জন্য, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে গত 3 দশকে আমরা অনেক ধাক্কা সামলেছি। যেমন আমাদের কোটা উঠে গেছে, ফায়ার সেফটি ইস্যু এসেছে, মজুরি নিয়ে চাপ এসেছে। প্রতিবারই আমরা এই সেক্টরে মানিয়ে নিয়েছি, কিন্তু এবার যে পরিবর্তনটা আসছে সেটা একটু ডিফারেন্ট। কারণ ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ, কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট যেটা আসছে, অথবা বাধ্যতামূলক যে ইএসজি ডিসক্লোজার, এগুলো এখন আর কাগজ কলমের বিষয় নেই। এগুলো এখন আমাদের সোর্সিং সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করতে শুরু করেছে। আজকের এই ওয়েবিনারটি আইএল এবং সাসিয়েট এই কারণেই আয়োজন করেছে। আমরা চাই যারা প্রতিদিন এই সেক্টরে কাজ করছেন, ফ্যাক্টরিতে, কনসালটেন্সিতে, ব্র্যান্ডে, তারা বিষয়টা ভালোভাবে বুঝুক এবং তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করুন। এখানে কিছু বিষয় আমি অংশগ্রহণকারীদের জন্য বলছি। আমাদের সেশনটা চলবে 4টা থেকে 5টা পর্যন্ত। প্রথম 35 থেকে 40 মিনিট আমাদের স্পিকারের প্রেজেন্টেশন। এরপরে 15 থেকে 20 মিনিট আমাদের কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন হবে। আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আছে সেটা আপনারা আপনাদের সুবিধাজনক সময়ে চ্যাট বক্সে লিখে রাখুন। আমরা প্রেজেন্টেশন শেষে আমাদের কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনে সেটা একসাথে তুলে ধরবো। আর অনুগ্রহ করে সবাই মাইক্রোফোনটা মিউট রাখবেন, এতে করে আমরা স্পিকারের কথা ক্লিয়ারলি শুনতে পাবো। যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে চ্যাট বক্সে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে রেসপন্স করব। এবার আমাদের আজকের স্পিকারকে পরিচয় করিয়ে দিই। ডক্টর শাহরিয়ার মাহমুদ, আমি তাকে শাহরিয়ার ভাই বলি। তিনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বায়োবেস প্রসেস আর প্রোডাক্টসের বিশেষজ্ঞ। পাশাপাশি উনি ফিনল্যান্ড থেকে সাস্টেনেবিলিটি বিষয়ে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন, এবং সেই পিএইচডি অ্যাওয়ার্ড উইনিং একটা পিএইচডি। বর্তমানে তিনি ফিনল্যান্ডের পাবলিক লিস্টেড কোম্পানি স্পিনোভা পিএলসিতে চিফ প্রোডাক্ট এবং সাস্টেনেবিলিটি অফিসার হিসেবে কাজ করছেন, এবং সেখানকার লিডারশিপ টিমে সদস্য উনি। এছাড়াও তিনি ফিনিশ টেক্সটাইল এবং ফ্যাশনের বোর্ড মেম্বার, জেডিএসসির সাপ্লায়ার অ্যাডভাইজারি গ্রুপে আছেন, বোর্ড ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হচ্ছেন। প্রিভিয়াসলি উনি আমফোরি বিএসসিআই এর অ্যাডভাইজারি কমিটিতে ফর্মার ভাইস চেয়ার ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের 3CO প্রজেক্টের এক্সটার্নাল অ্যাডভাইজার ছিলেন। এটা এর এই সব কিছুর বাইরেও ওনার যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, উনি একজন বাংলাদেশী এবং বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতে চান। এই কন্ট্রিবিউশনের প্রয়াস থেকে আজকে শাহরিয়ার ভাই আমাদেরকে সময় দিয়েছেন। ওনার যে দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা, ফাইবার থেকে শুরু করে রিটেল ব্র্যান্ড পর্যন্ত পুরো ভ্যালু চেইনে উনি কাজ করেছেন। জিআরআই, এসএসবি, সিএসআরডি সব বড় ফ্রেমওয়ার্কে তার হাতে কলমে অভিজ্ঞতা রয়েছে। সংক্ষেপে বলতে গেলে আজকে আমাদের যে প্রশ্নের উত্তরটা দরকার, আমাদের যেগুলো প্রশ্ন আছে সেটার জন্য এর থেকে যোগ্য কাউকে পাওয়া যাবে না এই মুহূর্তে। সো শাহরিয়ার ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্লিজ শেয়ার ইউর টু দিস টপিক উইথ আস, উইড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড। ওয়েলকাম ইউ শাহরিয়ার ভাই। থ্যাংক ইউ রুদ্র ভাই। আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, রুদ্র ভাই আমার রাইট, গুড। জি। আমি ইয়েটা শেয়ার করছি আমার স্ক্রিনটা। সো লেটস স্টার্ট উইথ দ্যাট, এবং প্লিজ কনফার্ম মি যে সমস্ত কিছু আন্ডার কন্ট্রোল আছে। সবাইকে শুভেচ্ছা। রুদ্র ভাই কিছুটা আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমি হয়তোবা খুব কুইকলি বলবো যে আমি আমি কে, বাট ওয়েল, লেটস নট ডোন্ট মানে ওয়েস্ট দ্য টাইম যে আমি কি করেছি বা আমি কি করতে পারি, বা এই আজকের যে টপিকটা বেসিক্যালি সেটি নিয়ে আমরা মোর কনসেন্ট্রেট করব। আম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আই হোপ। ভেরি গুড। সো আমি আজকে আজকে অফকোর্স আমাদের যেটি আম, আহ, মূল উদ্দেশ্য আজকে আলোচনা করার, সেটি ইমার্জিং ট্রেন্ড নিয়ে সাস্টেইনেবিলিটি আরেনাতে অনেক অনেক চেঞ্জ আসছে, যেটি রুদ্র ভাই শুরু করেছেন, স্পেশালি থ্রু দ্য রেগুলেশনস, থ্রু আউট দ্য রেগুলেশনস ইন ইউ এবং ইউএস এবং আদার মার্কেট। আমরা শুধু ইউ বা ইউএস বললেই
শুধুমাত্র আমরা হয়তোবা চিন্তা করি আমাদের এক্সপোর্ট মার্কেট, বাট অ্যাপার্ট ফ্রম ইউএস অ্যান্ড ইইউ দেয়ার আর অলসো আদার আদার গ্রোয়িং মার্কেটস, যেগুলো নিয়ে আমাদের হয়তোবা আস্তে আস্তে আর একটু চিন্তা করতে হবে। সো সেটা নিয়ে আজকে হয়তোবা আপনাদেরকে একটি ছোট্ট করে ব্রিফ দেওয়ার চেষ্টা করব। অলরেডি রুদ্র ভাই আমাকে নিয়ে বলেছে, বাট জাস্ট ব্রিফলি যে আমি ডেফিনেটলি আমি একজন বাঙালি, বাংলাদেশে এই মুহূর্তে আছি আমি ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে একটি কোম্পানির সঙ্গে যুক্ত আছে এবং অন্য কিছু কোম্পানির সঙ্গেও যুক্ত আছে যাদেরকে আমি বিভিন্ন অ্যাডভাইজারের রোলে আছি, প্লাস বোর্ড লিডারশিপ মেম্বারশিপ পজিশন গুলোতে আছি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার যে এখন যে মেইন যে কোম্পানিতে কাজ করি সেটি স্পিননোভা, এটা একটি ইনোভেশন কোম্পানি। এবং স্পিননোভা যেটি করেছে যে তাদের একটা ইনোভেশন আছে, ফাইবার প্রোডাকশন ইনোভেশন, যেটি কিনা এখন বিবেচিত হচ্ছে ওয়ান অফ দ্য টপ সাস্টেইনেবল ইনোভেশন ইন দিস আরেনা। এবং অন্যান্য বিভিন্ন রোলে আমার কাজ করার অভিজ্ঞতার কারণে হয়তোবা আমি একটু কিছুটা শিখতে পেরেছি বিভিন্ন রকমের রেগুলেশন গুলো নিয়ে। এবং আজকে হয়তোবা আমরা আলোচনা করব যেটা যে আমাদের আসলে কি করা উচিত, এগুলো তো জানা উচিত, সেই সঙ্গে কি করা উচিত। তো যে কোনো লেটস সে যদি আমরা সাস্টেইনেবিলিটি আসপেক্ট নিয়ে কথা বলতে চাই, সবচেয়ে বড় যে জিনিসটি আমাদের ইম্পর্টেন্ট হয়ে দেখা দেয় যে আমরা খুব স্পোরাডিক্যালি অনেক টপিকে চলে যাই। যেমন সাস্টেইনেবিলিটি বিবেচনা করতে গেলে কমপ্লায়েন্সের বিষয়গুলো আসে, সোশ্যাল সোশ্যাল যে যে ইয়েগুলো আছে, আসপেক্ট গুলো আছে, এনভায়রনমেন্টাল আসপেক্ট গুলো আসে, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ব্যাপারগুলো আসে, ইকোনমিক্যাল সাস্টেইনেবিলিটি আর ফিনান্সিয়াল সাস্টেইনেবিলিটি আমরা যেটাকে বলি সেটা আসে, প্রোডাক্ট রিলেটেড সাস্টেইনেবিলিটি আসে। তো আমরা খুব ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে বিভিন্ন দিকে চলে যাই। সো হোয়াট আমি যেটা পছন্দ করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে একটা ওভার আর্চিং ভিউ অফ সাস্টেইনেবিলিটি থেকে শুরু করতে, যেখানে কিনা আমরা বুঝতে পারি পুরো সাস্টেইনেবিলিটি আসপেক্টটি। এবং সেখানে আম, যেটি খুব গুরুত্বপূর্ণ জানা সেটি হচ্ছে প্ল্যানেটারি বাউন্ডারিজ, যে এটি একটি চমৎকার একটি মডেল দাঁড় করানো হয়েছে একটি গবেষণার মাধ্যমে। এটি আম, এখানে এখানে লেটসে স্টকহোম রেজিলিয়েন্স সেন্টার থেকে এটাকে বের করা হয়েছে এবং সঙ্গে আরো কাপল অফ ইউনিভার্সিটি এটির সঙ্গে যুক্ত ছিল। এই প্ল্যানেটারি বাউন্ডারিজে যেটা আমরা বোঝার চেষ্টা করি সেটি হলো যে একদম পুরো বিশ্বের সাস্টেইনেবিলিটি আসপেক্টটাকে আমরা যদি একটা জায়গায় নিয়ে আসতে চাই, একটা ফ্রেমের ভিতর নিয়ে আসতে চাই, সেটির জন্য হচ্ছে কি এই ফ্রেমওয়ার্কটা বেস্ট আই উড সে, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য ওভার আর্চিং আসপেক্টস। এখানে আমাদের হয়তো খুব ডিপলি প্ল্যানেটারি বাউন্ডারিজ এটা বোঝার দরকার নেই, বাট হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে প্ল্যানেটারি বাউন্ডারিজ এর মাধ্যমে আমরা সমস্ত জিনিসগুলো কভার করতে পারবো, প্রত্যেকটা টপিক। যেমন আপনারা এখানে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেটস এ ক্লাইমেট চেঞ্জ। সো এখানে ক্লাইমেট চেঞ্জের ব্যাপার আছে, এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন ওশন অ্যাসিডিফিকেশনের ব্যাপার আছে, ফ্রেশ ওয়াটারের যে ইকোসিস্টেম চেঞ্জ হচ্ছে সেটার ব্যাপার আছে, ল্যান্ড সিস্টেমের যে চেঞ্জ হচ্ছে সেটা আছে। এই যে বিভিন্ন আসপেক্ট গুলো, সে আসপেক্ট গুলোকে এখানে একটি গ্রাফিক্যালি দেখানো হয়েছে। হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যে এখানে আপনারা দেখবেন যে একটি বৃত্ত আছে যেটি কিনা সবুজ রঙের বৃত্ত, এবং তার বাইরে বৃত্তগুলো একটু একটু হলুদ কমলা ধরনের ধাঁচের। সো যে জিনিসটা আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ, এই সবুজে প্রত্যেকটা টপিক যদি সবুজের ভেতরে থাকে তাহলে উই আর ইন সেফ জোন, মানে আমাদের আর্থ, আমাদের মাদার আর্থ ইজ ইন সেফ জোন। ফর এক্সাম্পল, আপনারা যদি দেখেন যে অ্যাটমসফেরিক অ্যারোসোল লোডিং এটা এখনো সবুজে আছে, বাট আমরা যদি দেখি ক্লাইমেট চেঞ্জ অথবা বায়োস্ফিয়ার ইন্টিগ্রিটি, এটিতে আমরা আর সবুজের ভিতর নেই। ইট মিনস যে আমরা সেফ অপারেটিং স্পেসে নেই। এবং যেটা বলা হচ্ছে এই গবেষণার মাধ্যমে, যে যদি আমরা এই সেফ অপারেটিং জোনে না থাকি তখন যেটি হয় যে সেটি আহ, আমাদের এই এই মাদার আর্থ ওটাকে রিবাউন্ড। যদি কোনো কারো মাইক্রোফোন অন থাকে প্লিজ একটু মিউট করবেন। আচ্ছা, আমাকে সম্ভবত শোনা আছে, আমি আনমিউট করেছি। আমার যে এই যে সেফ অপারেটিং জোনের বাইরে যেগুলো গেছে, যেটা বলা হচ্ছে এই গবেষণা অনুযায়ী যে এটি আর রিবাউন্ড করা লিটারেলি ডিফিকাল্ট। ইট মিনস যে আমাদের এই আর্থ আর এটাকে সেলফ রেগুলেট করতে পারবে না।
কারণ প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু খুব ক্ষুদ্র, যদি আমাদের ইম্প্যাক্টের কথা বলি, যদি পজিটিভ ইম্প্যাক্টের কথা বলি, যে আমরা আমাদের ইকোসিস্টেমটা আমরা আমরা কন্ট্রোল করতে সক্ষম নই। হ্যাঁ, এটি নেচার এটাকে কন্ট্রোল করে, বা আমরা যদি আরেকটু ইয়াতে চিন্তা করি যে সৃষ্টিকর্তা এটাকে কন্ট্রোল করে। সো এখানে এটা খুব বোঝা গুরুত্বপূর্ণ যে এই যে এতগুলো এরিয়া আছে, আমরা শুধুমাত্র তিনটাতে দেখতে পাচ্ছি যে এখনো আমরা সেফ অপারেটিং জোনের বাইরে যাইনি। যদিও এটা হচ্ছে কি খুব আগেকার একটা পিকচার, বাট আমি বর্তমান পিকচারটা দেওয়ার চেষ্টা করব যে এখানে বর্তমানে কি পরিবর্তনটা এসছে। আমি জাস্ট গতকালকেই আমার এই ডেটাটা ছিল 2023 সাল পর্যন্ত, আজকের এই ইভেন্টের জন্য আমি এটাকে 2025 পর্যন্ত আমি ডেটাটা কালেক্ট করেছি। অ্যাজ ইউ ক্যান সি, এটি 2009 সাল থেকে এটা শুরু করা হয়েছে। 2009 সালে মাত্র তিনটি এরিয়াতে আমরা তিনটা বাউন্ডারি ক্রস করেছিল, নয়টার মধ্যে। হ্যাঁ, এখন যেটি হয়েছে যে এই যে তিনটা বাউন্ডারি ক্রস করেছে 2009 সালে, সেটিও একটা লিমিটের মধ্যে ছিল। অ্যাজ ইউ ক্যান সি, 2015 সালে এসে এই 6 বছরের মধ্যেই এটি চারটা বাউন্ডারি ক্রস করে ফেলেছে। হ্যাঁ, আরেকটা এক্সট্রা যুক্ত হলো। তারপরে আমরা যদি দেখি 2023 সালে এটির নয়টার মধ্যে নয়টা বাউন্ডারিকে অ্যাসেস করা হয়েছে, 6টা বাউন্ডারি ক্রস করা হয়েছে। এবং এখানে বলা গুরুত্বপূর্ণ যে 2009 সালে সবগুলো বাউন্ডারিকে অ্যাসেস করা হয়নি। সো ওখানে তখন 7টা বাউন্ডারিকে অ্যাসেস করা হয়েছিল, বাট 2023 সালে এসে আমরা 9টা বাউন্ডারিকে অ্যাসেস করা হয়েছে, যার মধ্যে 6টা আমরা ক্রস করে ফেলেছি। 6টা আসপেক্টে আমরা আর সেফ অপারেটিং জোনে নেই। আর 2025 সালে এসে দেখা গেছে 9টা বাউন্ডারির ভিতরে 7টাই আমরা ক্রস করে ফেলেছি, 7টাকে দেখা গেছে। সো এই এই হচ্ছে গিয়ে সর্ট অফ সিনারিও। অ্যাজ আই সেড, যে আমাদেরকে এটা নিয়ে খুব বেশি আম, বোঝার দরকার নেই। বাট যে জিনিসটা ডেফিনেটলি, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর, প্ল্যানেটারি বাউন্ডারিজ দিয়ে পড়াশোনা করলে আর একটু জানা যাবে। কিন্তু যেটি বোঝা গুরুত্বপূর্ণ, যে মাত্র গত 16 বছরে আমাদের এই আর্থের ইকোসিস্টেম ভয়াবহ একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এটি এটি বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটা বোঝা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের এই ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে সিনারিও গুলোকে আরেকটু বেটার বেটার বোঝার জন্য আমি একটু কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা, it's not necessarily it is directly related, but somehow we are directly or indirectly related to these scenarios. 2025 সালটা ছিল ওয়ার্মেস্ট ইয়ার অন আর্থ, যেটি কিনা আমাদের পরপর 11 বছর ধরে এই 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 ডেটাটা আমরা দিয়ে যাচ্ছি। 2024 সালে ওয়ার্মেস্ট ইয়ার ছিল, 2023 সালে ওয়ার্মেস্ট ইয়ার ছিল। এবং সম্ভবত আপনারা জানেন যে আমাদের গ্লোবাল প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে যে যে গ্লোবাল ওয়ার্মিং এর লিমিট, সেটা 1.5 এর মধ্যে রাখার চেষ্টা করেছিল, বাট ইন এনি কেস নট মোর দেন 2, যেটি কিনা প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল থেকে। প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল বলতে আমরা বোঝাচ্ছি 1900 সালের শুরুর দিকে, 1900 সাল থেকে বিবেচনা করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়ালি আমরা আস্তে আস্তে গ্রো করছি, এবং এই ক্লাইমেট চেঞ্জের একটা বড় কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটাকে বিবেচনা করা হয়। প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের আগে মূলত আমাদের যে সিনারিও ছিল, সেগুলো কোনোটাই, তখন আমরা যা উৎপাদন করতাম, যা ভোগ করতাম এবং যা ডিসপোজ করতাম, সেটি কিনা ইয়ের মধ্যে ছিল, একটা লিমিটের মধ্যে ছিল, যে আর্থ সেলফ রেগুলেট করতে পারতো। তো এখন আর্থ সেলফ রেগুলেট করার লেভেলের বাইরে চলে গেছে, যেটা আমরা কিনা ওই প্ল্যানেটারি বাউন্ডারিজ এর মধ্যে দেখেছি। সো এখন যেটি আমরা 1.5 ডিগ্রিতে থামাতে চেষ্টা করছি, যাতে করে এটা না যায় 1.5 ডিগ্রির উপরে, সেটি কিনা অলরেডি 1.44 রিচ করেছে। এবং আমরা পরপর গত 11 বছর এই এই চেঞ্জ গুলো দেখছি, যে কন্টিনিউয়াসলি আমরা প্রত্যেকটা বছরই পাচ্ছি যে এটি এটি ওয়ার্মেস্ট ইয়ার অন আর্থ। 2026 সালও মোস্ট লাইকলি তাই হবে। আমরা নট উই ডোন্ট সি এনি রিজন যে কেন এটা হবে না, কারণ প্রতি বছরই এটি এটি ওয়ার্মার হচ্ছে। আর্কটিক সামার সি, যেটি কেনা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স বোঝার জন্য, কারণ ওই বরফগুলো গলে গেলে হয়তোবা সি লেভেল রাইজ করবে, এবং সেটার সঙ্গে একটা বড় ধরনের ইম্প্যাক্ট জড়িত। স্পেশালি আমরা বাংলাদেশেও আমরা জানি যে আমরা একটা ভালনারেবল পরিস্থিতির মধ্যে আছি ক্লাইমেট চেঞ্জ রিলেটেড এই এই পরিবর্তিত পরিস্থিতিতে।
ফ্যাশন ইন্ডাস্ট্রি, যেহেতু আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু কথাবার্তা বলবো, সো আমাদের এটা জানা গুরুত্বপূর্ণ যে অন্যান্য ইন্ডাস্ট্রিও ডেফিনেটলি এখানে গুরুত্বপূর্ণ, বাট ফ্যাশন ইন্ডাস্ট্রি এই গ্লোবাল কার্বন এমিশনের জন্য 8 to 12% রেসপন্সিবল। আমাদের এই যে ইকোসিস্টেম চেঞ্জ হচ্ছে, এই যে বন জঙ্গল উজাড় হচ্ছে, বা আমাদের টোটাল যে সেলফ রেগুলেটিং আর্থ সিস্টেম ছিল সেটার মধ্যে অনেক পরিবর্তন এসছে, সেটার কারণে এভারেজ ডিক্লাইন অফ স্পেসিস হচ্ছে 69%। যদি আমরা 1970-র বেঞ্চমার্ক থেকে বিবেচনা করি, এটি হয়তো বা আমরা কোনো পার্সপেক্টিভে দাঁড় করাতে পারলে ভালো হতো, বাট এটি ভয়াবহ একটি চিত্র। আমাদের অনেক এই ইকোসিস্টেম রক্ষা করার জন্য যে ধরনের স্পিসিস গুলো প্রয়োজন সেগুলোর আমরা 69% আমরা হারিয়েছি। হ্যাঁ, সো এটি এটি WWF এর একটি 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 চিত্র। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো, যে আমরা আহ, সাধারণ মানুষরা বলেন, যারাই বলেন, আহ, প্রচন্ড পরিমাণ আমরা ম্যাটেরিয়াল কনজিউম করছি। এখন এই মুহূর্তে আমরা 100 বিলিয়ন টন অফ ম্যাটেরিয়াল আমরা কনজিউম করছি প্রতি বছর, এবং যেখানে অন এভারেজ আমরা প্রত্যেকজন ইউজার, আমি আমি ব্যক্তিগতভাবে 13 টন করে আমি ম্যাটেরিয়াল ইউজ করছি। আপনি যে শুনছেন, আপনি আপনি 13 টন করে ম্যাটেরিয়াল ইউজ করছেন প্রতি বছর। থিঙ্ক অ্যাবাউট ইট, পুট ইট ইন দ্য পার্সপেক্টিভ। 13 টন ম্যাটেরিয়াল আপনি প্রতি বছর, আমাদের ওই যে 5 টনের যে ট্রাক গুলো আছে, অলমোস্ট 2.5 টন, দুইটা ট্রাক লাগে আমার ম্যাটেরিয়াল। মানে উই আর টকিং অ্যাবাউট আমরা যা খাই, আমরা যা পরি, আমরা যা ব্যবহার করি, এগুলো সব মিলিয়ে। সো এটি এটি যদি আমরা পার্সপেক্টিভে বসাই তাহলে এটি একটি ভয়াবহ চিত্র। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এটার মাত্রাটা বাড়ার কারণ হচ্ছে আমাদের গ্লোবাল পপুলেশন বাড়ছে, আমাদের গ্লোবাল কনজাম্পশন বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমরা খালি ভার্জিন ম্যাটেরিয়াল ইউজ করছি। আমরা পৃথিবী আমাদেরকে যে ম্যাটেরিয়াল গুলো দিচ্ছে সেগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা আমরা কোনোভাবেই যে আমরা যেগুলো অলরেডি ইউজ করছি সেগুলোকে রিসাইকেল করে আমরা ইউজ করছি না। সো আমাদের ইকোসিস্টেমটা সার্কুলার নয়। সেটির কারণে যেটি হচ্ছে যে আর্থের উপর প্রচন্ড প্রেসার পড়ছে। এবং মজার ব্যাপার হচ্ছে, যদিও আমরা সাস্টেইনেবিলিটি সার্কুলারিটি নিয়ে অনেক এফোর্ট দিচ্ছি, বাট আমরা সার্কুলার পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা খুব বেশি যে এগোতে পেরেছি আমরা সেই ক্লেমটা করতে পারবো না। হ্যাঁ, কারণ আমাদের এই মুহূর্তে 2025-এর ফিগার, আই থিঙ্ক, ইফ আই এম নট রং, ফিগার অনুযায়ী 8.6% আমরা সার্কুলার। যদি আমরা সমস্ত আমাদের কার্যক্রম বিবেচনা করি গ্লোবালে, সেখানে 8.6% সার্কুলার। ওয়ারেস 2018 সালে যখন থেকে এই এটি এটি মেজার করা শুরু হয়েছিল, তখন এটি 9.1% ছিল। সো উই আর গোয়িং টু দ্য ওয়ার্স্ট ডিরেকশন। এবং আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির সিচুয়েশন আরো ভয়াবহ। আমরা 0.3% আমরা আমরা সার্কুলার। হ্যাঁ, এবং আমরা এখনো পর্যন্ত 99% আমাদের র ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি এই ইন্ডাস্ট্রিতে, যেটি কিনা আসে ভার্জিন সোর্স থেকে। হ্যাঁ, বাই দ্য ওয়ে বলে নেই, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা যেটি রুদ্র ভাই বলেছেন যে আমাদের চ্যাট বক্সে দিবেন, আমরা পরবর্তীতে চেষ্টা করব অ্যান্সার করার জন্য। এটি আরেকটা মজার ব্যাপার, আর্থ ওভারশুট ডে। হয়তো আপনারা কেউ জানেন, কেউ জানেন না, বাট এটি একটি দারুণ একটি মেজার। এটির মাধ্যমে যেটি হয় যে আমরা ওই যে বললাম যে 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 পরিমাণ আমাদের আমরা কনজিউম করছি, এই মাদার আর্থ আমাদেরকে যে পরিমাণ র মেটেরিয়াল দেওয়ার আহ, তার তার ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটা এখানে মেজার করা হয়। আমরা তো এই যে মিনারেল নিচ্ছি, আমরা এই যে গাছপালা থেকে বিভিন্ন রকমের র মেটেরিয়াল নিচ্ছি, আমরা পানি সোর্স থেকে বিভিন্ন রকমের র মেটেরিয়াল নিচ্ছি, ঠিক আছে? এই সমস্ত কিছু যে নিচ্ছি সেটির বেসিক্যালি মেইন সোর্স হচ্ছে এই মাদার আর্থ। এই মাদার আর্থের একটা ক্যাপাসিটি আছে যে কতটুকু একটি বছরে সে আমাদেরকে সাপ্লাই করতে পারবে, এবং সেটি এই বছরে সেটাকে সেটাকে মেজার করা হয় আর্থ ওভারশুট ডে দিয়ে। এবং এই বছরে মানে 2025 সালে, লাস্ট ইয়ার অফ 26 নয়, 24শে জুলাইতে আমাদের এই আর্থ ওভারশুট ডেটা ছিল। হোয়াট ডাজ ইট মিনস? আপনি চিন্তা করে দেখেন যে আপনি লেটসে আপনি এক বছরে 10 লক্ষ টাকা কামান। লেটস 12 লক্ষ, আমরা হিসাবের সুবিধার্থে বলি 12 লক্ষ টাকা আমি বছরে কামাই। সো আমি কোনো কারণে আমি বছরের শুরুতেই বেতনগুলো পেয়ে যাই। তাহলে আমি দেখা গেছে যে এই এই টাকা 12 লক্ষ টাকা দিয়ে আমাকে পুরো বছর চলতে হবে। এই 12 লক্ষ টাকা আমি দেখা গেছে 24শে জুলাইতে এসে আমার সব শেষ। এখন 24শে জুলাই থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমি কিভাবে আসলে চলবো? আই ডোন্ট হ্যাভ এনিথিং। সো ওটা ওই পার্সপেক্টিভটা যদি আমরা আর্থের সঙ্গে বসাই,
মাদার আর্থ আপনাকে যা দিতে পারবে পুরো বছরের জন্য আপনাকে বরাদ্দ দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু আপনি সমস্ত কিছু অলরেডি ব্যবহার করে ফেলেছেন। মাদার আর্থ যা দিতে পারবে সমস্ত কিছু ব্যবহার করে ফেলেছেন অলরেডি 24শে জুলাইয়ের মধ্যে, সব শেষ করা হয়ে গেছে। এখন 24শে জুলাই থেকে 31 ডিসেম্বর আপনি আর মাদার আর্থ থেকে কিছু নিতে পারবেন না। যদিও আমরা নিচ্ছি, এটাকেই আমরা এক্সট্রা প্রেসার দিচ্ছি, প্রচন্ড অ্যাবিউজ করছি এই আর্থকে, যেটা কিনা আপনার দিতে পারছে না, যেটাকে আমরা বলা যায় একেবারে শোষণ করে নেওয়া আর কি। হ্যাঁ, যেটি দিতে পারবে না। সো আমরা আসলে ভবিষ্যতের যে রিসোর্স সেখানে হাত দিচ্ছি। এই কারণে এই আর্থ ওভারশুট ডেটা জানা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে কমলা রঙের যে অংশটা দেখা যাচ্ছে এটি আস্তে আস্তে বাড়ছে। মানে আগে আমরা যদি 1971 সালের দিকে দেখি, আর্থ ওভারশুট ডেটা ছিল ওই ডিসেম্বরের দিকেই। মানে আমরা তখনও পর্যন্ত আমরা আর্থ আমাদেরকে যতটুকু দিতে পারতো সেটুকু পর্যন্ত আমরা সার্ভাইভ করতে পারতাম, কিন্তু এটা নামতে 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 এখন এই পর্যায়ে আছে। এই পর্যায়ে আমরা যা ভোগ করি সেটাকে যদি আমরা কাভার দিতে চাই, পৃথিবীর সমান 1.8টা পৃথিবী লাগবে। তার মানে অলমোস্ট দুটো পৃথিবী হলে তাহলে আমাদের যে কনজাম্পশন আমরা সেটাকে আসলে কাভার করতে পারবো। সো এটি এটি এই পার্সপেক্টিভটা জানা খুব গুরুত্বপূর্ণ। আমি এই পুরো ক্লাইমেট চেঞ্জ সিনারিওটা আমি বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করি, তাহলে আমাদের একটু মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যদিও আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নিয়ে কথা বলছি মেইনলি, বাট স্টিল এখানে ইন্ডাস্ট্রির অনেক কিছু করার আছে। যেমন আমরা জানি যে আমরা বাই 2050 আমাদের একটি পার্ট, ভালো একটি পার্ট কুড সাবমার্জ, এবং সেটি 20%, এবং যেটা কিনা 18 to 20 মিলিয়ন পিপলকে ডিসপ্লেস করতে পারে। এবং সেটি অনেক বিভিন্ন রকমের গবেষণায় প্রমাণিত হয়েছে। ঢাকাতে আমরা আমাদের সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক, ঢাকার যে গ্রাউন্ড ওয়াটার সেটা ড্রপ করেছে 3 মিটার অ্যানুয়ালি প্রত্যেক বছরে। আম, কেউ যদি ইয়ে থাকেন, থ্যাংক ইউ। আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেল আছে সেটি 3 মিটার করে কমছে অ্যানুয়ালি, যেটি কিনা আমাদের লাস্ট 40 ইয়ার্সে আমাদের প্রায় 50 মিটার পর্যন্ত কমেছে। আমরা জানি ঢাকার সিচুয়েশন। আমাদের এভারেজ টেম্পারেচার ইনক্রিজ করেছে 1.1 ডিগ্রি। এটি এটি একটি একটি ইয়ে থেকে আমি পেয়েছি, সোর্স থেকে, যে 1980 সালের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি 2023-তে এসে 1.1 ডিগ্রি। এটা হয়তো খুব ক্ষুদ্র লাগতে পারে, কিন্তু আপনি যখন গ্লোবাল পার্সপেক্টিভে বসাবেন তখন এটি এটি একটি ভয়াবহ চিত্র। 1.1 ডিগ্রি এভারেজ টেম্পারেচার রাইজ। সয়েল ডিগ্রেডেশন, আমরা আমরা প্রচুর কৃষি কাজ করি এবং অন্যান্য ভাবেও আমাদের ল্যান্ডকে ইউজ করি, সেটার পরিমাণ 76% বাংলাদেশে। হ্যাঁ, যেটা কিন্তু ওয়ান অফ দ্য টপ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের 2015 থেকে 2023 সালে এই 8 বছরের মধ্যে আমাদের ন্যাচারাল ফরেস্টের কাভারটাই ড্রপ করেছে 5.4%। আমরা খুব স্বল্প একটা উইন্ডোতে দেখছি। আমরা যদি মাদার আর্থ বিবেচনা করি যে শত শত বছর, হাজার হাজার বছর ধরে আছে, সব ঘটনাগুলো ঘটছে কিন্তু এই গত 100 বছরে। আমরা যদি 1900 সাল বা 100 একটু বেশি, 1900 সাল থেকে প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেজের পর থেকে বিবেচনা করি, এই সমস্ত কিছু ডিটারেট করতে শুরু করেছে তারপর থেকে। আরেকটা চিত্র একটু আনলাম, যেটি যেহেতু এটি একটু টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড, যে পেফাস লেভেল। আপনারা হয়তোবা যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন, এখানে পেফাসের অনেক রকমের রেগুলেশন অলরেডি আসছে, আপনাদেরকে অনেক টেস্টও করতে হচ্ছে প্রোডাক্ট লেভেলে, হয়তোবা প্রসেস লেভেলেও। এটির কন্টামিনেশন বাংলাদেশে ভয়াবহ চিত্র ধারণ করেছে। যদিও আমরা বাইরের দেশের জন্য এটিকে রেগুলেশন অনুযায়ী, রেগুলেশনকে ফলো করে আমরা সেটাকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করছি, কিন্তু অলরেডি আমরা যে লেভেলে করেছি সেটি আমাদের কন্টামিনেশন লেভেলকে অনেক হাই করেছে, যেটি কিনা ভয়াবহ স্বাস্থ্য চিত্রের জন্য যদি আমরা দেখি এটা অনেক অনেক ভয়াবহ একটি চিত্র। হ্যাঁ, আমাদের আহ আমি চেষ্টা করছি যে টাইমলি শেষ করার জন্য, যাতে করে আমাদের কিছু আলোচনা করার সময় থাকে। আমরা যদি একটু ফ্যাশন ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ থেকে দেখি, আমরা তো এতক্ষণ ক্লাইমেট চেঞ্জের সিনারিওটা দেখলাম, গ্লোবাল সিনারিওটা দেখলাম। যদি একটু মানে একটু বেশি ইয়েতে আসি, আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ থেকে আসি, এটি একটি বেশ বড় ইন্ডাস্ট্রি। আমাদের যেটি দেখা গেছে যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, বাড়ছে বাড়ছে প্রচুর বাড়ছে, যেহেতু কনজাম্পশন বাড়ছে। বিশ্বের অনেক দেশ যেমন চায়না, এমনকি ইন্ডিয়া, এরকম এশিয়ান স্পেসিফিক অনেক কান্ট্রি কনজাম্পশন বাড়ছে, যেহেতু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। স্পেশালি চায়নার যদি বিবেচনা করি, বেশ বড় দেশ, এবং ওখানে মিডল ক্লাস বেড়ে গেছে অনেক অনেক বেশি গত কয়েক দশকে। সেই কারণে এই পুরো গ্লোবালি কনজাম্পশনটা অনেক বেড়ে গেছে। আমাদের
যেটা হচ্ছে যে কনজাম্পশন বাড়ার কারণে আমরা খুব কুইকলি দিতে চেষ্টা করি এবং আমাদের কোয়ালিটি গুলো ডিটেক্ট করেছে কম্পেয়ার টু আমরা যদি আজ থেকে 20-30 বছর আগেকার প্রোডাক্ট গুলো দেখেছি। এটার অন্যতম কারণ হচ্ছে ফাস্ট ফ্যাশন। এবং যেটা দেখা যাচ্ছে যে একটি এভারেজ কনজিউমার 60% মোর তারা ক্লথ কিনছে, যদি আমরা 15 বছর আগেকার চিত্রকে বিবেচনা করি, মানে এটা এটা বেড়েই চলছে। 2030 সালে আমাদের গ্লোবাল অ্যাপারেল কনজাম্পশন যেটা প্রজেক্ট করা হচ্ছে 63% রাইজ করবে। হ্যাঁ। এবং আমরা যেটা হচ্ছে যে এই ওভার কনজাম্পশনের কারণে আমরা ওভার প্রোডাকশন করছি, অনেক ক্ষেত্রে আমরা প্রেডিক্ট করতে পারি না, যেটির কারণে আমাদের অনেক আহ, অনেক ক্লথ, অনেক প্রোডাক্ট, অনেক অ্যাপারেল প্রোডাক্ট বিক্রি করার আগেই তারা বার্ন করে দিচ্ছে। এবং এই এই জিনিসগুলো বোঝা গুরুত্বপূর্ণ। কেন এই রেগুলেশন গুলো, আমি যে যে আপনাদেরকে একটু রেগুলেশন গুলো হাইলাইট দেবো, যেগুলো কেন আসছে, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। যেমন ইইউতে অনেক অনেক ফাস্ট ফ্যাশন কোম্পানি আছে যারা আমি শুনেছি এবং অনেক রিপোর্টও দেখেছি যে তারা দেখা যাচ্ছে যে আনসোল্ড প্রোডাক্ট গুলোকে পুড়িয়ে দিচ্ছে, যেটি কিনা পরিবেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। অথবা সেই প্রোডাক্ট গুলোকে তারা হয়তো বা পাঠিয়ে দিচ্ছে একটু অনুন্নত দেশগুলোতে, ধরেন আফ্রিকাতে পাঠিয়ে দিচ্ছে, অথবা এশিয়াতে, আগে চায়নাতেও পাঠাতো। তো এই যে পাঠিয়ে দিচ্ছে, সেটি আসলে বেসিক্যালি কোনো উপকার হচ্ছে না। তাদের এখানে হচ্ছে ক্লিন হচ্ছে, ইউরোপে ক্লিন হচ্ছে অথবা ইউএসএ ক্লিন হচ্ছে, কিন্তু ওখানে যে ময়লার দাম করছে। সো দিস ইজ এ মানে একটা ভয়াবহ চিত্র। আমাদের গ্লোবাল অ্যাপারেল মার্কেট আরো বড় হবে, যেটিকে চিন্তা করা হচ্ছে যে 2.97 অলমোস্ট 3 ট্রিলিয়ন মার্কেটে পরিণত হচ্ছে, যেটা বোঝা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের এই টোটাল কনজাম্পশনের মাত্রাটা আরো বাড়বে এবং গ্লোবাল যে সিনারিওটা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রিয়াল যে সিনারিওটা, এটা আরো খারাপ হবে। খারাপ হওয়ার কারণে আরো রেগুলেশন আসবে এবং সেটার ইম্প্যাক্ট গুলো আমাদের মধ্যে পড়বে। আমরা জানি যে কার্বন ফুটপ্রিন্টের কথা যদি বিবেচনা করি, ফ্যাশন ইন্ডাস্ট্রি খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গায় আছে, স্পেশালি আওয়ার সাপ্লাই চেইন। একটি জিনিস বোঝা খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে আমরা যখন এই একটি প্রোডাক্ট প্রডিউস করছি, সেটি আহ, যখন রিটেইল স্টোরে যায় অথবা ডিজাইন ফেজে, এটির খুব বেশি কার্বন ইম্প্যাক্ট নেই। যে কার্বন ইম্প্যাক্ট তৈরি হয় সেগুলো সব শুরু হয় প্রোডাকশন চেইনে এবং লজিস্টিক্স থেকে, যেটি কিনা ওভার 90%। আমরা যদি টোটাল একটা প্রোডাক্টের কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেট করি, ওভার 90%ই চলে যাচ্ছে আমার সাপ্লাই চেইনে। তার মানে এটার ইম্প্যাক্ট আমাদের হাতে। আমাদের হাতে বলতে বোঝাচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে, লেটস সে বাংলাদেশে। ফ্যাশন ইন্ডাস্ট্রি সেকেন্ড লার্জেস্ট কনজিউমার অফ ওয়াটার। হ্যাঁ, এবং আমরা জানি যে ডাইং, ফিনিশিং থেকে শুরু করে প্রি ট্রিটমেন্ট, এগুলোতে কি পরিমাণ পানি খরচ হয়। এবং খালি তাই না, আমরা খালি কনজিউম করছি তাই না, আমরা যে ওয়েস্ট তৈরি করছি, ওয়েস্ট ওয়াটার তৈরি করছি, সেটি 20%। ওয়ার্ল্ডের যে সমস্ত ইন্ডাস্ট্রি যে ওয়েস্ট ওয়াটারের কথা বলছি, সেটা 20% হচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে আসছে। আর যদি আমরা বাংলাদেশের কথা বিবেচনা করি, ওটা বললাম টোটাল ফ্যাশন ইন্ডাস্ট্রির যে সিনারিও, কিন্তু বাংলাদেশের কথা যদি বিবেচনা করি, বাংলাদেশ উই নো যে সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার গ্লোবালি, ইইউতে। এবং এটি আমাদের জিডিপির একটি বিশাল বড় অংশ। 84% অফ ওভারঅল এক্সপোর্ট, 11% অফ আওয়ার জিডিপি। হ্যাঁ। এবং আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করি প্রচুর, ফার্স্ট লার্জেস্ট র মেটেরিয়াল ইম্পোর্টার। আগে সেকেন্ড ছিল, আমি জাস্ট গতকালকে দেখলাম যে এটি ফার্স্ট, অথবা সবচাইতে বেশি আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করি। আমরা খুব কমপ্লায়েন্স ফোকাসড ফ্যাক্টরি, আমাদের এটা ঠিক থাকতে হবে, এটা ঠিক থাকতে হবে। সো কমপ্লায়েন্স এবং সাস্টেনেবিলিটি, এই দুটো মধ্যে একটি বিস্তর ফারাক আছে। একটা সাস্টেনেবিলিটি ওভার আর্চিং আসপেক্টের মধ্যে কমপ্লায়েন্সটা থাকবে, কিন্তু কমপ্লায়েন্স খুবই ক্ষুদ্র যদি আমরা পুরো জিনিসটা দেখি। এই কমপ্লায়েন্স ফোকাসটা আমি এখানে বললাম এই কারণে যে এটা থেকে আমাদেরকে একটু একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে শুরু করতে হবে, যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা কম্পিটিটিভ রাখতে চাই। যদিও আমাদের সিনারিও ভালো, আমরা 62 আউট অফ ওয়ার্ল্ডস টপ 100 গ্রিন গার্মেন্ট ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশে। এগেইন, এটি এটি একটি ভালো চিত্র, কিন্তু এটা দিয়ে আমরা কোনোভাবেই সেলফ স্যাচুরেটেড হওয়াটা অ্যাবসলিউটলি, ইট উইল বি হার্মফুল ফর আস। আমাদের ইন্ডাস্ট্রির জন্য প্রচন্ড হার্মফুল হবে। এবং আমাদের আরএনজি সেক্টরও ওই গ্লোবাল এই রেগুলেশন গুলোর সঙ্গে বায়ারদের চাপে পড়ে বা যেভাবেই হোক কিছু কিছু প্লেজ করেছে। যেমন আমরা অলরেডি বাংলাদেশ আরএমজি সেক্টর প্লেজ করেছে যে 30% কার্বন এমিশন রিডাকশন করবে বাই 2030। আই ডোন্ট নো হাউ ইট উইল বি, ইট ইজ 2026 নাও। আমরা 30% কার্বন এমিশন কিভাবে রিডাকশন করবো, আই হ্যাভ বেসিক্যালি আই ডোন্ট নো আমরা যে কোনো রকমের অ্যাকশন নিয়েছে কিনা।
কারণ এটির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে এনার্জি। আমরা এখনো পর্যন্ত আমাদের যে এনার্জি মিক্স আমরা ইউজ করি, ইট মিনস কোল, গ্যাস, বা আমরা যদি বিভিন্ন আদার হাইড্রো পাওয়ারের কথা বলি, সোলার পাওয়ারের কথা বলি, সবগুলো বিবেচনা করলে রিনিউয়েবল এনার্জির যে অংশটি সেটি খুবই 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 ক্ষুদ্র বাংলাদেশে এখনো পর্যন্ত। সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আমরা এই প্লেজটা কিভাবে রক্ষা করব। প্লেজ করা হয়েছে আরো যে আমরা সাস্টেইনেবল ম্যাটেরিয়াল মিক্স আমরা 50%-এ নিয়ে যাব। আমাদের বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক ভিশন আছে বাই 2030। হ্যাঁ, এবং এটি এটি গ্লোবাল বিভিন্ন ইনিশিয়েটিভের সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্লেজ গুলো করা হয়েছে। বাট বাংলাদেশ কিছু জিনিস নিচ্ছে, বাট এখানে ইন্ডাস্ট্রি লেভেলে খুব বড় ধরনের চেঞ্জ আসবে যখন আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে। আমরা সম্ভবত সেই লেভেলটার খুব কাছাকাছি আসছি, যে দেয়ালে কিভাবে পিঠ থেকে গেলে আমরা আমরা কি করতে হবে, বা কেন দেয়ালে পিঠ ঠেকবে, সেটির খুব কাছাকাছি আমরা আসছি। এখানে আমি এখন চেষ্টা করব যে এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার পেছনে এই যে এত ড্রাস্টিক্যাল চেঞ্জ গুলো আসছে, এটার কারণে বেশ কিছু রেগুলেশন আসছে, এবং ইইউ সব সময়তেই, ইউরোপিয়ান ইউনিয়ন সব সময়তেই এই এই বিভিন্ন রকমের রেগুলেশনে ফোররানার। তারা সবার প্রথমে এই ধরনের রেগুলেশন গুলো আনে, এবং গ্লোবালি অন্যান্য কান্ট্রি গুলো বা রিজিয়ন গুলো সেটাকে ফলো করে। এখানে আমি যে রেগুলেশন গুলোকে একটু হাইলাইট করব ছোট্ট করে, সেগুলো বেশিরভাগই ইইউ রিলেটেড, এবং আমি যেহেতু ইইউতে থাকি সেটা একটা রিজন যে আমি একটু বেটার জানি ওটা নিয়ে। আমাকে ইইউ রেগুলেশন ফলো করতে হয় আমার কাজের জন্যও, এবং ডেফিনেটলি ওরা ফোর রানার, সো ওটা দিলে আপনার একটা গ্লোবাল পার্সপেক্টিভ পাওয়া যায়। এখানে একটা ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি যে কি কি ধরনের রেগুলেশন আছে। আপনি আমরা যদি গ্লোবাল সিনারিওটা দেখি, এখানে কর্পোরেট সাস্টেইনেবল রিপোর্টিং ডিরেক্টিভ আছে, সিএসআরডি। আপনারা অনেকে হয়তোবা শুনেছেন, হয়তোবা বুঝুক আর না বুঝুক, বাট ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট ইট অর ইউ উইল হিয়ার অ্যাবাউট ইট, কারণ এটি একটি রেগুলেশন যেটি ইউরোপিয়ান কোম্পানিগুলোকে বাধ্য করছে তাদেরকে এই রেগুলেশনকে করতে। আগে রেগুলেশন গুলো ছিল, আগে সাস্টেইনেবিলিটি রিপোর্টিং করাটা অনেকটা ভলেন্টারি ছিল। হ্যাঁ, একটা পাবলিক কোম্পানি হলে সেটা ম্যান্ডেটরি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুযায়ী, বাট এমনি একটি কোম্পানি আদারওয়াইজ তারা সাস্টেইনেবল রিপোর্ট করাটা বাধ্যতামূলক ছিল না। এখন সেটি বাধ্যতামূলকের আন্ডারে চলে এসেছে, এবং কি কি জিনিস তারা রিপোর্ট করবে সেটিও এখানে বাধ্য করা হচ্ছে এই ইয়ের মাধ্যমে, এই রেগুলেশন, সিএসআরডি রেগুলেশন। বেসিক্যালি সিএসআরডিটা হচ্ছে একটি স্ট্রাকচার যার মাধ্যমে সাস্টেইনেবিলিটি রিপোর্ট গুলো করবে। লেটস সে একটা কোম্পানি ইউরোপের, লেটস সে H&M, ওর আমরা ইউরোপের একটা কোম্পানি যদি ধরি অ্যাডিডাস, বা ধরি পুমা, তো এই কোম্পানিগুলো প্রত্যেকটি রিপোর্ট করবে। এখন মূল বিষয়টা হচ্ছে ওরা রিপোর্ট করলে আমাদের কি আসে যায়? আমাদের অনেক কিছু আসে যায়। ওরা যেই ডেটাগুলো রিপোর্ট করবে, এই ডেটাগুলো বেশিরভাগ অংশই আসবে তার সাপ্লাই চেইন থাকে। আপনি যদি একটি কোম্পানিতে কাজ করেন বা ওন করেন, আপনি আপনার ওই কোম্পানি থেকে সে এই ডেটাগুলো নিতে চেষ্টা করবে। আমি কিন্তু একটু আগে বলেছি যে ধরেন আমরা যদি কার্বন এমিশনের কথাই বিবেচনা করি, শুধু কার্বন ডেটা যদি সে করতে চায়, যে সে বললো যে ঠিক আছে আমি অ্যাডিডাস, আমি বাই 2050 আমি কার্বন নিউট্রাল হব, লেটস সে। তো কার্বন নিউট্রাল হতে গেলে তার হাতে কিন্তু খুব ক্ষুদ্র অংশ, তার হাতে হয়তোবা তার অফিসের যে সে যে কার্বন এমিশন করছে, তার স্টোর গুলার কার্বন এমিশন করছে, সেগুলো। কিন্তু যেটা আমি বলেছি 90%-এর মতো, প্লাস মাইনাস হতে পারে, 90%-এর মতো কার্বন এমিশন কিন্তু আমার হচ্ছে এই যে র মেটেরিয়াল আমি এক্সট্রাক্ট করছি, মানে ফাইবার, আমার এই যে ইয়ার্ন স্পিনিং, আমার ফ্যাব্রিক মেকিং, ডাইং, ফিনিশিং, গার্মেন্ট প্রসেসিং, আমার লজিস্টিক্স, ঠিক আছে, এই যে হোল চেইনটা, এই চেইনের মধ্যে আমার সমস্ত কার্বন এমিশন। তো সেই ডেটা তো তার কাছে নাই। আপনি যদি আজকে H&M এর একটি প্রোডাক্ট তৈরি করেন, সেই ডেটা তার কাছে নেই, সেই ডেটা আছে আপনার কাছে। আপনি যে আজকে ইয়ার্নটা তৈরি করলেন, পার কেজি অফ ইয়ার্ন তৈরি করতে আমার কতটুকু বিদ্যুৎ খরচ হয়েছে এবং সেটার জন্য কতটুকু আমার কার্বন এমিশন তৈরি হয়েছে, সেটির ডেটা কিন্তু আপনার কাছে। এই সিএসআরডি রেগুলেশনের জন্য বা রিপোর্টিং এর জন্য দে হ্যাভ টু কাম টু ইউ। আই এম শিওর আপনারা অনেকে শুনেছেন এবং তারা অলরেডি আসছে। এটি একটি ছোট্ট এক্সাম্পল দিলাম। এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্র্যান্ড ইউরোপে স্পেশালি, এবং এটা ইউএসএ তো আসছে, ক্যালিফোর্নিয়া তে তারা সম্ভবত রেগুলেশন অলরেডি করে ফেলেছে ইউএসএ। এই ইপিআর ইপিআর এর কারণে যেটা হচ্ছে যে তাদের এই এখন মানে একটি প্রোডাক্ট আমি বিক্রি করে দিলাম H&M এর একটি স্টোরে বা জারার একটি স্টোরে আমি বিক্রি করে দিলাম,
আমার দায়িত্ব শেষ, নিয়ে গেছে, যদি কোনো ক্লেম না আসে ফ্যান্টাস্টিক। নো, ইপিআর এর আন্ডারে আমার ওটা রেসপন্সিবিলিটি শেষ পর্যন্ত। ধরেন আমি আজকে একটি পোশাক কিনলাম জারার, সেটি কেনার পরে আমি ধরেন 5 বছর ইউজ করব, আই হ্যাভ অল দ্য রাইট টু গিভ ইট ব্যাক টু দেম, এবং তাদেরকে জানতে হবে এই 5 বছর পরে আমি যে প্রোডাক্টটি নিয়ে যাব অথবা 10 বছর পরে প্রোডাক্টটি নিয়ে যাব, ওই পুরান প্রোডাক্টটা, ডিসকার্ডেড প্রোডাক্টটা তারা কি করবে সেটি জানতে হবে। এবং ওয়েস্ট ডিরেক্টিভ আসছে, ওয়েস্ট ডিরেক্টিভ এসে গেছে। মানে এই এই যে আমরা যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে ওয়েস্ট গুলো, লেটস সে তারা অনেক প্রোডাক্ট তৈরি করলো যেগুলো বিক্রি করতে পারছে না, সো তারা এখন চাইলে ডিসকার্ড করে দিতে পারবে না, তারা ইচ্ছা করলে পুড়িয়ে ফেলতে পারবে না। দে হ্যাভ টু রিপোর্ট যে এই প্রোডাক্ট গুলোর কি হয়েছে, কি করেছে তারা। এবং খালি খালি রিপোর্ট করলে হবে না, তাদেরকে জানতে হবে যে এই প্রোডাক্ট গুলোকে তারা, লেটস সে তারা যদি আফ্রিকাতে পাঠায়, জাস্ট পাঠালে হবে না, মানে নট ফর দ্য সেক অফ রিপোর্টিং, দে নিড টু রিপোর্ট যে আফ্রিকাতে যে এই প্রোডাক্ট গুলোর আসলে কি হচ্ছে, সেই সেই জিনিসটি জানা খুব গুরুত্বপূর্ণ। এরকম অনেকগুলো অনেকগুলো রেগুলেশন, কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স যে ইয়েটা আসছে, সেটির মাধ্যমে সেটির সঙ্গে আমাদের মারাত্মকভাবে অ্যালাইন হতে হবে। খালি সোশ্যাল কমপ্লায়েন্স না, অনেক ক্ষেত্রেই অ্যালাইন হতে হবে। তো ইইউ, আমি যেটা বলতে চাচ্ছি যে ডেফিনেটলি আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ, এখানে আমি সবগুলো টাচ করছি না, আপনারা অনেকগুলো হয়তোবা জানেন, বাট আমরা হয়তোবা আবার সুযোগ পেলে প্রত্যেকটা জিনিস হয়তোবা ডিটেইল লেভেলে যেতে পারবো। ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, দিস ইজ ওয়ান অফ দা মানে মোস্ট স্পোকেন আই থিঙ্ক যে কিওয়ার্ড এখানে এই ইন্ডাস্ট্রিতে, স্পেশালি ইন ইউ। এই ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের আন্ডারে একদম পুরোপুরি আপনার জানা থাকতে হবে যে এই প্রোডাক্টটি কোথা থেকে এসছে, এটির কোথায় তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, আই মিন কার্বন ফুটপ্রিন্ট কত হয়েছে, এটার এটার অন্যান্য ইম্প্যাক্ট গুলো কি, তারপরে এটার যদি আপনার রিপেয়ারেবিলিটি থাকে, ডেফিনেটলি থাকবে ওই নতুন রেগুলেশন অনুযায়ী। সেটি সাস্টেইনেবিলিটির যে ইয়া ডিজাইন প্রিন্সিপাল গুলো আছে সেটি অনুযায়ী, যে আপনাকে ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেক ইট অ্যাজ সাচ যে এটা রিপেয়ারেবিলিটি বেড়ে যাচ্ছে, এটা রিসাইক্লেবিলিটি আছে এই প্রোডাক্টের। এই সমস্ত ইনফরমেশন গুলো এই ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের মাধ্যমে আসতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের বেশিরভাগ ইনফরমেশনে আসতে হবে তাদের সাপ্লায়ারের কাছ থেকে। সো হোয়াট আই ওয়ান্ট টু সে বাই হাইলাইটিং দিজ রেগুলেশনস, যে প্রচুর পরিমাণ ইনফরমেশন, ডেটা তারা আমাদের থেকে এক্সট্রাক্ট করতে শুরু করেছে বা করবে। মানে এটা ফর তাদের সেক, এটা আর নট ভলেন্টারি এনিথিং যে H&M আপনাকে বলে দিল যে এটা আমাদের স্ট্যান্ডার্ড, এটি ফলো করতে হবে, এটা এটা কমপ্লায়েন্সের জন্য আপনাকে এটা এটা কমপ্লাই করতে হবে, আদারওয়াইজ আমি আপনাকে অর্ডার দিব না। এটা এখন ওই পর্যায়ে নেই। এটি বিয়ন্ড দ্যাট, মিনস দ্যাট তারা এখন এই রিপোর্ট করতে বাধ্য সিএসআরডি রেগুলেশনের জন্য। সো তারা আপনার থেকে এই ডেটা পেতে বাধ্য, আদারওয়াইজ দে উইল নট বি এবল টু রিপোর্ট ইট। এবং সেটার জন্য খালি যে রিপোর্ট করবে তা না, এবং এটা ফলো আপ করার জন্য আমি আজকে হয়তো 2026 সালের ডেটা এলাম, 2027 সালে আপনি হয়তো বা এগ্রি করেছিলেন, আচ্ছা আমি আরো 5% আমার কার্বন ফুটপ্রিন্ট কমাবো আমার প্রোডাকশন, লেটস সে ইউ আর ইয়ার্ন স্পিনার, আপনি ওটা কমাবেন। সো সেটি আপনি কিভাবে কমাবেন সেটাও কিন্তু এই ডেটা গুলো ফলো আপ করবে। তো এই হচ্ছে কি একটা মোটামুটি সিনারিও। এবং এখানে আমি আরেকবার ছোট্ট করে দিয়েছি যে যেগুলো আমাদের জন্য জানাটা এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ। আরো অনেক রেগুলেশন আছে, বাট এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। সিএসআরডি আমি অলরেডি বলেছি আপনাদেরকে, কর্পোরেট সাস্টেইনেবিলিটি রিপোর্টিং ডিরেক্টিভ, যেটা দিয়ে রিপোর্টিং এর ফ্রেমওয়ার্কটার মধ্যে ফেলে দিয়েছে। কেউ যদি আপনারা অলরেডি রিপোর্টিং করে থাকেন, লেটস সে জিআরআই স্ট্যান্ডার্ডকে ফলো করে, অথবা আরো যেগুলো আছে এসএএসবি অথবা টিসিএফডি, বিভিন্ন রকমের যেগুলো রেগুলেশন সেগুলো ফলো করলে এগুলো সবই অ্যালাইন থাকবে। সিএসআরডি ইজ নট ব্রিঙ্গিং সামথিং স্পেশাল যেটাকে না আপনার আলাদাভাবে রিপোর্ট করতে হবে, তবে আরো অনেক বেশি ডেটা লাগবে, থার্ড পার্টি ভেরিফিকেশন লাগবে, সেগুলো জিনিসগুলো একটু কিছুটা চেঞ্জ হয়েছে। ডিপিপি উই হ্যাভ ডিসকাসড অলরেডি যে ওখানেও অনেক রকম পরিবর্তন এসছে। আমাদের যেটা হচ্ছে ইউরোপিয়ান গ্রিন ডিলের আন্ডারে বাই 2030 অনেক রকমের এটাকে হাইলাইট করে দেখানো হচ্ছে অনেক ইন্ডাস্ট্রির মধ্যে। ইপিআর আমরা কথা বলেছি অলরেডি যে এন্ড অফ লাইফ কনসিকুয়েন্স তাদেরকে কনসিডারেশন নিতে হবে। সিএসডিডি, কর্পোরেট সাস্টেইনেবল ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ, সেটির মাধ্যমে আমাদের এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট গুলো হচ্ছে, হিউম্যান রাইটস এর যে ইম্প্যাক্ট গুলো হচ্ছে, এগুলো সবই জানতে হবে। এবং প্রোডাক্ট এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট, পিইএফ, সেটি অনেকগুলো কোম্পানি এটাকে অলরেডি অ্যাডাপ্ট করেছে, সেগুলোকে
আমাদের কনসার্নে আলটিমেটলি নিতে হবে। বেসিক্যালি এগুলো হচ্ছে কি রেগুলেশন, যার মাধ্যমে আমরা বাধ্য হবে, বাট সেই সঙ্গে কিছু কিছু কমিটমেন্ট এবং ইনিশিয়েটিভও নেওয়া হয়েছে, যেগুলো মাধ্যমে কিনা এই যে গোলগুলো সেগুলো অ্যাচিভ করতে আম, হবে। আলটিমেটলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি সেটি 2030 গোল আছে। প্যারিস এগ্রিমেন্টে 1.5, আমি যেটা শুরুতেই বলেছি, বাই 2030-তে ওটাকে অ্যাচিভ করা, ওটা 1.5 এর বিলোতে রাখা, সেটি একটি টার্গেট ছিল। ইইউ কার্বন নিউট্রালিটি, ইইউ অ্যাজ এ কন্টিনেন্ট বা অথবা ইউরোপিয়ান ইউনিয়ন তারা টার্গেট করেছে বাই 2050 তারা কার্বন নিউট্রাল হবে। অনেক রকমের জিনিস এখানে হচ্ছে, অ্যাকশন বা অ্যাক্টিভিটিস তারা নিয়েছে। এছাড়া অন্যান্য জিনিসগুলো আছে, অন্যান্য যে ইউ গ্রিন ডিল, ইউ টেক্সোনমি, এগুলো সবগুলো তাদেরকে শুধুমাত্র সাপোর্টই করছে এগুলোকে অ্যাচিভ করার জন্য। এখানে আমাদের বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য, এই দুইটা আমি একটু আলাদা হাইলাইট করেছি। আমি এটা গভীরে যাচ্ছি না, এখন আমাদের সময় কম। সিএসআরডি এবং ডিপিপি, এই দুটো আমাদের জন্য, লেটস কনসিডার ইট অ্যাজ এ কাইন্ড অফ এ কিওয়ার্ড। আমাদের এটি কে ফলো, এটার জন্য যা যা লাগবে সেটা আমাদের করতেই হবে। আহ, এবং খালি তাই নয়, যে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে, গ্লোবাল ব্র্যান্ডগুলো আছে, তারা আহ, একটা প্যাক্ট করেছে, ফ্যাশন প্যাক্ট, যেটি সিইও লেড কোলাবোরেশন অফ 160+ ব্র্যান্ড, এবং তারা পুরো গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রি 1/3 কে এইম করে, এবং তারা টার্গেট করেছে যে তারা নেট জিরো হতে চায় বাই 2050। সো এইটা যদি তারা 2050 হতে চায়, ইউ ক্যান ইমাজিন যে কি পরিমাণ স্ট্রেস আমাদের সাপ্লাই চেনে বলবে। সে এসে আমাকে বলবে যে তুমি এই যে ইয়েটা তৈরি করছো, শার্টটা তৈরি করছো, এটা আমাকে কার্বন নিউট্রালি তৈরি করে দিতে হবে। Otherwise, how they will become carbon neutral by 2050? Net zero become 2050. So আমাকে এসে বলবে যে তুমি এখন একটিও লাইনের বিদ্যুৎ ইউজ করতে পারবে না, পুরাটাই রিনিউয়েবল এনার্জি দিয়ে তৈরি করতে হবে। সো লেটস সে আমার আউট অফ সাডেন আমাকে দেখা যাচ্ছে যে আমার পুরো বিদ্যুৎটাই পেতে হবে ইয়া থেকে, হয়তো সোলার থেকে অথবা উইন্ড থেকে অথবা হাইড্রো থেকে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমাদেরকে ইম্প্যাক্ট করবে। এই যে যেটা বলছে যে অ্যাচিভিং 100% রিনিউয়েবল এনার্জি অ্যাক্রস ওন অপারেশনস বাই 20, মানে ব্র্যান্ড গুলো তাদের ওন অপারেশনে বাই 2030 মধ্যে যাবে। তো এরকম বিভিন্ন রকমের প্লেজ গুলো করছে প্রত্যেকটা ব্র্যান্ড, তাদের নিজস্ব প্লেজ গুলো আছে, সেগুলোর মাধ্যমে তারা এই এই চাপগুলো আলটিমেটলি আমাদেরকে দিবে। সেই জন্যে আমাদের যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সাপ্লাই চেনকে ট্রান্সপারেন্ট করা। আমাদের সাপ্লাই চেনকে ট্রান্সপারেন্ট করার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে রিপোর্টিং। মানে রিপোর্টিং ইজ নট জাস্ট ফর দ্য সেক অফ রিপোর্টিং, যে আমি সাস্টেনেবিলিটি রিপোর্ট পাবলিশ করবো, ইট লুকস গুড, গ্রেট। নো, এটার পিছনে আম, যে যে কার্যক্রম, সেটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনিং দ্যাট এখানে পেছনে আমাদের যে এত রকমের ডেটা কালেক্ট করা এই রিপোর্টিং এর জন্য, এবং সেই ডেটাগুলোকে ম্যানেজ করা, মেনটেন করা, দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি রিপোর্ট করেন, ইন্টারনালি করেন, মাঝে মধ্যে একটু প্র্যাকটিসের জন্য ইন্টারনালি করতে পারেন, অর ইফ ইউ ওয়ান্ট টু বি ভোকাল ইউ গো আউটসাইড, ফ্যান্টাস্টিক। আমাদের যদিও কোনো রিপোর্টিং এর, বাংলাদেশের রিপোর্টিং কোনো বাধ্যবাধকতা নেই, বাট ইউ উড বি শিওর যে এটি কিনা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে ভবিষ্যতে আসছে। আমি শুধু একটা এক্সাম্পল দেই, আই হ্যাভ সিন, মানে চেক, যে কি পরিমাণ রিপোর্টিং টেক্সটাইল বেসড কোম্পানিগুলো, ফ্যাশন বেসড কোম্পানিগুলো, অ্যাপারেল বেসড কোম্পানিগুলো ইন ইন্ডিয়া দে ডু। আপনি যদি একটু গুগল করে দেখেন, ইউ উইল সি যে অলমোস্ট অল দ্য বিগ নেমস দে হ্যাভ দেয়ার ওন সাস্টেনেবিলিটি। সেটির জন্য আমরাও একটা ভালো শেপে আছি। সো আমাদেরকে বেশি বেশি ইনিশিয়েটিভ নিতে হবে যাতে করে আমরাও রিপোর্টিংটা করতে পারি, এবং রিপোর্টিং করার জন্য আমাদের সাপ্লাই চেনের ট্রান্সপারেন্সিটা খুব গুরুত্বপূর্ণ। এবং সাপ্লাই চেনে ট্রান্সপার শুধু রিপোর্টিং এর জন্য, ওই যে বললাম ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, সেটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা আস্তে আস্তে এই রিপোর্টিং এর জন্য হতে পারবো। রিপোর্টিং করতে গেলে আমাদের যেই তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো হচ্ছে ইএসজি, এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স। এই তিনটি জায়গায় মূলত রিপোর্টিং ফ্রেমওয়ার্ক গুলো সাধারণত এইগুলোকে ভিত্তি করে গড়ে ওঠে। এবং আমরা একটু একটু সামনে গেলে দেখতে পাবো সেটি, যে রিপোর্টিংটা আমরা কোত্থেকে শুরু করি, যে এটি একটি ছোট্ট জার্নির মতো। সো প্লিজ বিয়ার উইথ মি।
যেটা হয় যে আমরা আমরা কোন জায়গাটা আছি এখন, ESG টা আমরা সিএসআর এই শব্দটা অনেক দিন ধরে শুনে অভ্যস্ত। সিএসআর ইজ জাস্ট নাথিং বাট যে এটা আপনার মনে হচ্ছে যে আমি তো অনেক ভালো মাশাআল্লাহ পয়সা উপার্জন করছি, আমি ভালো ব্যবসা করছি, ঠিক আছে আমার একটু কিছু করা উচিত, আমি একটু স্কুলের জন্য পয়সা দিলাম, একটু এতিমখানায় পয়সা দিলাম, আমি হয়তো বা একটু রাস্তাঘাট নির্মাণ করে দিলাম। এটা পুরোটাই ভলেন্টারি এফোর্ট। কিন্তু ESG টা ইটস নট এনি মোর ভলেন্টারি, ইউ হ্যাভ টু হ্যাভ ইন এ ডিসিপ্লিন ফর্ম। এটি আপনার কোম্পানির কোর অপারেশনে থাকতে হবে। এটি আপনি চাইলে করলাম, আমি একটু রাস্তা করে এলাম, একটু এখানে একটু কন্ট্রিবিউট করলাম, নো, ইউ হ্যাভ টু হ্যাভ ইট ইন ইউর স্ট্র্যাটেজি, ইন ইউর অপারেশন। সবগুলোর মধ্যে এই স্ট্র্যাটেজিটা বিল্ড করতে হবে, সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, যেটি কিনা কোম্পানির কোর অপারেশনের মধ্যে ইনভলভ হবে। এটি খুব গুরুত্বপূর্ণ জানাটা। সো এখন আবার শুনছি আমরা সাস্টেইনেবিলিটি, সিএসআর শুনেছি, ইএসজি শুনেছি, সাস্টেইনেবিলিটি শুনেছি। সো সিএসআর এবং ইএসজি এর মধ্যে আমরা পার্থক্যটা দেখলাম। এখন হচ্ছে যে আমরা যদি সাস্টেইনেবিলিটি যেতে চাই, সেটা আরো বড় অংশ। সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল, মানে আপনি যদি পুরো ওভারআর্চিং ভিউটা আমরা চিন্তা করি, আমরা এনভায়রনমেন্টাল বিষয়গুলোকে আমরা আনবো, আমরা সোশ্যাল বিষয়গুলোকে আনবো, আমরা গভর্নেন্সের বিষয়গুলোকে আনবো, আমাদের কোম্পানি কিভাবে চলে, বোর্ড অফ ডাইরেক্টর কারা, তাদের রিমিউনারেশন কি, তাদের ইনকাম কি, এই সমস্ত গুলো চলে আসবে এই গভর্নেন্সের মধ্যে। কিন্তু সিএসআর থেকে যখন আমরা ইএসজি তে শিফট করেছি, এটা হচ্ছে কি মোর ভ্যালু ড্রিভেন, যে আমরা আরো বেশি স্ট্র্যাটেজিক হতে চাই, আমরা কি করছি সেটাকে আমরা মেজার করতে চাই, যে যে আমি এই লেভেল থেকে এই লেভেলে যাচ্ছি, ওই লেভেল থেকে নেক্সট লেভেলে যাচ্ছি। এই জিনিসগুলো মূলত আমাদের ইএসজি আমাদেরকে শিখিয়েছে। আর সাস্টেইনেবিলিটিটা হচ্ছে কি আমার বড় ধরনের একটি অ্যাপ্রোচ, এটা লং টার্ম অ্যাপ্রোচ, যে ফিউচার জেনারেশনের জন্য আমি আমি লেটস আমাদের সাস্টেইনেবল আমরা কিভাবে করি, 2050 আমরা টার্গেট করছি। 2050-তে থিওরিটিক্যালি আমি আর কাজেই থাকবো না, থিওরিটিক্যালি আমি হয়তোবা আমি বেঁচেও না থাকতে পারি, ভেরি মাচ পসিবল। সো এটা মোর লং টার্ম গোল। কোম্পানিগুলো বিজনেসগুলোকে সে সাস্টেইনেবিলিটি রিলেটেড লং টার্ম গোলে যেতে গেলে তাদেরকে সাস্টেইনেবিলিটিকে নিতে হবে, আর ইএসজি কে নিতে হবে। আমি আগামী কালকে থেকে যদি মেজার করতে শুরু করতে চাই, আই হ্যাভ টু গো ফর ইএসজি স্ট্র্যাটেজি। সো এই জন্যে আমাদের আম, আমি একটু ঘড়িও দেখার চেষ্টা করছি, আমরা 10 মিনিট আছে আর। আহ, এটা কেন আমরা এই সাস্টেইনেবল স্ট্র্যাটেজি বিল্ড করব, সেটির মূল কারণগুলো হচ্ছে আমাদের ডেফিনেটলি একটা কমিটমেন্ট আছে, গ্লোবাল বায়ারের কাছে আমরা একটা ইয়েতে যেতে পারবো, লেটস সে যে মোর কম্পিটিটিভ হতে পারবো কম্পেয়ার টু আদার আদার মার্কেটস। রেগুলেশন গুলো আমাদেরকে বাধ্য করবে, আমরা প্রিপেয়ার হতে পারবো, বা প্রিপেয়ার হওয়া অলরেডি সময় চলে এসছে। পারবো না, আমাদের করতে হবে এখন। কম্পিটিটিভ বাড়ানো, আমি বললাম প্রোঅ্যাক্টিভনেস। আমরা যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব রিঅ্যাক্টিভ, আমাদেরকে বলে এই তোমাকে বাথরুম এতটা জায়গায় টয়লেটের পরিমাণ এতটা বাড়াতে হবে, তোমার এই জায়গায় কলমের জায়গায় এই জায়গায় দিতে হবে, এই জায়গায় সেফটি ডোর দিতে হবে। এটা আমরা মোর রিঅ্যাক্টিভ। এখন সময় এসছে টু বি মোর প্রোঅ্যাক্টিভ। আমি ডেটা কালেক্ট করে আমি বলবো যে দেখো তুমি আমার থেকে এই টি শার্টটা নিতে যাচ্ছ, আই নো মাই ফুটপ্রিন্ট। তুমি যদি বলো যে খালি এটা না, এই টি শার্টটা না, আমি যদি চাও আমি এই টি শার্টটার কার্বন ফুটপ্রিন্ট তোমাকে বলে দিতে পারবো, এটার কতটুকু এনার্জি খরচ হয়েছে সবগুলো। দেন দে উইল সে ইয়াস গ্রেট। তখন তারা ওই 1-2 সেন্ট নিয়ে আর মারামারি করবে না। ইউ নো বেটার দেন মি, যারা ইন্ডাস্ট্রিতে আছেন, যে তারা 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 5 সেন্টের জন্য আমরা কি পরিমাণ বার্গেনিং করি। তখন এগুলো নিয়ে বার্গেন করবে না। ধরে নেন আমার একটা কোম্পানি আছে, আমি আমি আপনাকে যারাকে একটা প্রোডাক্ট দেবো, আপনার একটা কোম্পানি আছে, সেও যারাকে সেম প্রোডাক্টটা অফার করবে। আমি দিলাম লেটস সে 1.6, আপনি দিলেন অলসো 1.6। ঠিক আছে, আমার এই যে প্রোডাক্টটা তৈরি করার জন্য সমস্ত ডেটা গুলো আবার আছে, মানে কার্বন ফুটপ্রিন্ট থেকে শুরু করে ট্রান্সপারেন্সি যে ডেটা, এবং খালি তাই না, ডেটা ইন্টিগ্রেটেড সিস্টেমও আছে, যে তারা একদম ট্রান্সপারেন্টলি যে কোনো সময় ডেটা গুলো দেখতে পারবে, নিতে পারবে। তখন দেখা যাবে যে আমি ডেফিনেটলি আপনার থেকে কম্পিটিটিভ ভাবে এগিয়ে থাকবো। আমি যেহেতু ব্র্যান্ডের হয়ে সরাসরি কাজ করছি, আই নো যে এটার ভ্যালিউটা কি, আমরা কতটুকু স্ট্রাগল করেছি। আই হ্যাভ স্টার্টেড দিস ডেটা কালেকশন ফ্রম দ্য সাপ্লাই চেইন ব্যাক ইন 2016। তখন থেকে আস্তে আস্তে আমি নিজেও কিছু ডেটা সিস্টেম বিল্ড করেছি। এবং এটা 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 মূলত কারণ এটা এটা ইম্পসিবল এখন। তখন কোনো রেগুলেশন ছিল না, বাট এখন রেগুলেশন আছে। এবং আমাদের এই রিজিলিয়েন্সের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটি সো 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 ইম্পর্টেন্ট। সো আপনারা প্রফেশনাল যারা জয়েন করেছেন, আই আই অ্যাজিউম, সো এটি আপনাদের জন্য আনা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে আমি ছোট্ট করে দিয়েছি, দেখেন এই যে বড় বড় নামগুলো আপনারা সবাই পরিচিত, এদের সবার কিছু না কিছু এইম আছে।
56% তারা 1 to 3 এমিশন রিডিউস করবে বাই 2040। H&M নাইকি করবে তাদের 63% ওভারঅল কার্বন ফুটপ্রিন্ট বাই 2030। কিভাবে করবে তারা? কখনোই তারা করতে পারবে না উইদাউট আস, মিনস দ্য সাপ্লাই চেইন। তো এই যে করছে, এটার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি বিল্ড করা, সাস্টেনেবল রিপোর্টিং করা, ডেটা কালেক্ট করা। সেটির জন্য আমাদের বিভিন্ন লেভেলের সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজি বিল্ড করতে গেলে বিভিন্ন লেভেলে কাজ করতে হবে। শুরুতে জাস্ট আমরা লিগাল কমপ্লায়েন্সকে ফলো করি, যেটা আমরা এই মুহূর্তে করছি। আমরা কমপ্লায়েন্স ড্রিভেন, অ্যাজ আই সেড। আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে কিছু পলিসি তৈরি করব, যে আমি কিভাবে সোর্সিং করছি, কোত্থেকে সোর্সিং করছি, আমি বিদ্যুৎ কোথা থেকে নিচ্ছি, আমি আমার র মেটেরিয়াল কোত্থেকে আনছি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা কিছু ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ নিব, যেটার মাধ্যমে কিনা লেটস আমি আমার পুরোটা সোলার করে ফেলবো। সোলার কেন করছি? আমি টু বি 100% রিনিউয়েবল এনার্জি রিসোর্সফুল, সেটা করছি। তো এই ফ্ল্যাগশিপ প্রজেক্ট গুলো আমাকে নিতে হবে। এরপরে এগুলো যখন করবো, এক পর্যায়ে আমি দেখবো যে হ্যাঁ, লোকজন আমার কোম্পানির নাম নিচ্ছে, আমার নাম নিচ্ছে, যে হ্যাঁ এই কোম্পানিটা এক্সাম্পল ইয়ের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, যে তারা কার্বন ফুটপ্রিন্টে তারা জিরোতে চলে গেছে, ওয়াটার ফুটপ্রিন্টে তারা লেটস আই ডোন্ট নো 50% কমিয়ে ফেলেছে। তো এটাই আমাদের মূলত উদ্দেশ্য। এবং যেটা হয় যে আপনারা যারা সাস্টেনেবল প্রফেশনাল হতে চান, তাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ যে একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয়। সেই জার্নিটা হচ্ছে কি, ছোট্ট করে এখানে যেহেতু দেখাচ্ছি, যে আমরা স্কোপ করি অপরচুনিটি গুলো, যে কিভাবে কিভাবে আমরা কোথায় আছি আমরা এই মুহূর্তে। প্রথমে জানাটা খুব গুরুত্বপূর্ণ। ডাক্তাররা যেমন চেক করেন যে আপনার শারীরিক অবস্থা কি, সেখান থেকে হয়তো আপনাকে মেডিসিন দিয়ে আস্তে আস্তে আপনাকে বেটার কন্ডিশন, বর্তমান কন্ডিশনটা জানার, কারেন্ট স্টেট ম্যাপিং যেটাকে আমরা বলি। তারপরে আমরা ওখানে যে চ্যালেঞ্জ গুলোকে পাবো, ওখানে যে অবস্টাকল গুলো পাবো, সেগুলোকে অপরচুনিটিটা ক্রিয়েট করার, তৈরি করব। এটি করার জন্য আমরা আমাদের সাস্টেনেবল স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে। আমরা যখন জানবো যে আমাদের চ্যালেঞ্জ গুলোকে, সেইটার উপর ভিত্তি করে, ধরেন আপনার ইন্ডাস্ট্রি বেশি ডিপেন্ডেন্ট অন ওয়াটার, আপনি যদি ডেনিমে কাজ করেন ফর এক্সাম্পল, ওটার ওয়াটার ইন্টেন্সিটি অনেক বেশি কম্পেয়ার টু যদি আমরা ট্র্যাডিশনাল টেক্সটাইলে যাই। তো সেটির জন্য আপনার স্ট্র্যাটেজিতে বড় অংশ আসবে ওয়াটার। সেই জন্য এই স্ট্র্যাটেজিটা কাস্টমাইজ, দেয়ার ইজ নো ওয়ান ফিট ফর অল, সেটি জানতে হবে। এরপর আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব, যে হ্যাঁ আমরা আসলে কি কিভাবে করতে চাচ্ছি, সোশ্যাল, এনভায়রনমেন্টাল, গভর্নেন্স সব সাইডে। সেটির জন্য আমাদের যেটি দরকার, ডেটার উপরে কোনো, আলটিমেটলি ডেটা ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এরপরে আপনি যখন ডেটা থাকবে, তখন আপনি সাস্টেনেবিলিটি রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন। এটি হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক, যেটি কিনা স্ট্র্যাটেজি যখন তৈরি হয়ে যাবে, সেটির পরে আমরা কমিট করব বিভিন্ন গ্লোবাল ইনিশিয়েটিভ। আমরা এসডিজির সঙ্গে কমিট করতে পারি, আমি ইউএনজিসির সঙ্গে কমিট করতে পারি। এরপরে আমরা কমিটমেন্ট অনুযায়ী আমরা কার্বন নিউট্রালিটি হব কিনা, আমরা ওয়েস্ট ফ্রি হব কিনা, সেগুলো আমার টার্গেট সেট করতে হবে। টার্গেট গুলো সেট করে অ্যাচিভ করার জন্য আমার আমার এখানে ওয়েস্ট কমাতে হবে, আমার ওখানে সোলার থেকে বিদ্যুৎ আনতে হবে, এখানে আমার পানিগুলো রিসাইকেল করতে হবে। এই সবগুলো আমার অপটিমাইজেশন হবে এই টার্গেট সেটিং এর উপর ভিত্তি করে। এরপরে ফাইনালি লোকজন বাইরে থেকে, এই যে আপনারা অনেক কাজ করবেন ভেতরে, লোকজন বাইরে থেকে কি দেখবে? আপনি একটা চমৎকার ইএসজি রিপোর্ট, সাস্টেনেবল রিপোর্ট প্রডিউস করেছেন, আপনি কমিউনিকেট করছেন আপনাদের সাস্টেনেবিলিটি রিলেটেড ইনিশিয়েটিভ গুলো, আপনার প্রোডাক্ট গুলো লোকে দেখছে যে আপনার এটা টপ টু বটম লেটস এ রিসাইক্লেবল প্রোডাক্ট অর রিসাইকেলড প্রোডাক্ট। হ্যাঁ, আপনি বিভিন্ন রকম সার্টিফিকেশন দেখছে, যদি এখনো সার্টিফিকেশন আছে, বাট মোর ইয়ার রিলেটেড, যে লেটস এ সাস্টেনেবিলিটি রিলেটেড সার্টিফিকেশন গুলো আমরা আমরা জানতে পারবো। আলটিমেটলি এটা একটা, অ্যাজ আই সেড, এটা জার্নি। এখানে এই জার্নিতে যেতে গেলে যেটা করতে হয়, সেটা হলো গিয়ে যে প্রথমে কিছু প্রক্রিয়া আছে, যে আপনি কোম্পানি ভ্যালু কে করতে হবে, ডিফাইন করতে হবে, সেটাকে প্র্যাকটিসে নিতে হবে। আপনার প্রধান স্টেক হোল্ডার কারা, সেটা জানতে হবে। আপনি ম্যাটেরিয়ালিটি, কোন কোন সাস্টেইনেবল ম্যাটেরিয়াল গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, মিনস যে ফর এক্সাম্পল ওয়াটার আপনার জন্য ইম্পর্টেন্ট, কার্বন ফুটপ্রিন্ট ইম্পর্টেন্ট, আপনার জন্য চাইল্ড লেবার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, অর ফোর্স লেবার ভেরি ইম্পর্টেন্ট থিং। এই জিনিসগুলো আমাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে, এই গোলগুলো অ্যাচিভ করার জন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। গোল বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যদি কোম্পানি লেভেলে কোনো গোল অ্যাচিভ করতে চান, সেটি বিজনেস রিলেটেড হতে পারে, বা সেটি আমার রিলেটেড হতে পারে। এই জন্য এই যে বিভিন্ন রিপোর্টিং ফ্রেমওয়ার্ক গুলো আছে, লেটস এ জিআরআই, ইউ হ্যাভ প্রবলি হার্ড অ্যাবাউট ইট। এই রিপোর্টিং ফ্রেমওয়ার্ক গুলো জাস্ট আমাদেরকে হেল্প করে যে একটা রিপোর্টিং ফ্রেমওয়ার্ক গুলো ফলো করা। সো জিআরআই ইজ ওয়ান অফ দেম। আমি জিআরআই এর সঙ্গে অনেক কাজ করেছি, সরাসরি জিআরআই ওদের সঙ্গেই কাজ করেছে, অনেক ফিডব্যাক দিয়েছে তারা যখন বিভিন্ন রেগুলেশন গুলো বা চেঞ্জ গুলো আনে। আমার সেখানে কাজ করার কিছু সৌভাগ্য হয়েছে অ্যাজ অ্যান এক্সপার্ট।
তো এই এই বিভিন্ন রিপোর্টিং ফ্রেমওয়ার্ক গুলো আমরা ফলো করে আলটিমেটলি রিপোর্ট করি। এবং আমরা যদি লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কি করতে হবে তাহলে আমাদেরকে, আমাদের যেটা করতে হবে আস্তে আস্তে আমরা ডিজিটাল ট্রেসেবিলিটিতে আমাদের যেতে হবে। ব্লক চেইন বা এই ধরনের টেকনোলজি গুলো আছে, সেগুলো ফাইন, এগুলো যে আনতেই হবে এমন কোনো কথা নেই, বাট উই রিয়েলি নিড টু নো যে ইচ এন্ড এভরিথিং ফ্রম ওয়ার উই আর সোর্সিং। লেটস আপনি যদি ফাইবার আনেন, কোত্থেকে ফাইবারটা, কটন যদি ইম্পোর্ট করি, আমি যদি ভিসকোসটা আনি অথবা পলিয়েস্টারটা আনি, সেটি কোত্থেকে আসছে, রিসাইকেল যদি হয় আমি কোথায় রিসাইকেল করছি, এটার অরিজিনটা কি, এটাকে পোস্ট কনজিউমার নাকি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল হলে কোন ধরনের সোর্স থেকে এসছে, এই এই ট্রেসেবিলিটি গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সো ডিকার্বনাইজ করাটা আমাদের জন্য, ডিকার্বনাইজ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আলটিমেটলি সবকিছু এক পর্যায়ে আমরা মেজার করব কার্বন ফুটপ্রিন্ট দিয়ে। যে আপনি একটা প্রোডাক্ট কত দাম, যে এক্সাম্পলটা দিয়েছি সেটা থেকে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে যে এই প্রোডাক্টটি আপনি কি কার্বন নিউট্রাল ওয়েতে দিতে পারেন কিনা। হ্যাঁ, এবং সেটার জন্য তারা ভ্যালুয়েবল ডেটা গুলো জানতে চাবে। একটা সার্কুলার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনাকে যে সবকিছু সার্কুলার করে ফেলতে হবে, নট নেসেসারি, বাট ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু মেক দ্য প্ল্যান, স্ট্র্যাটেজি, যে হাউ ইউ উইল ট্যাকল, যে এই সার্কুলারিটির যে ইয়েগুলো আসছে, ইনিশিয়েটিভ গুলো আসছে, সেগুলোকে আমি কিভাবে, সার্কুলার ডাজন্ট মিন যে আমি খালি একটু রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করলাম, দিস ইজ নট সার্কুলারিটি, ইটস এ হিউজ ওভারআর্চিং অ্যাপ্রোচ। সো সেটার জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। এখানে আমি ঝুট হিসেবে একটা ইয়ে হিসেবে এনেছি, এক্সাম্পল হিসেবে এনেছি, বাট এটা এটা জাস্ট ওয়ান ওয়ান অফ দ্য এক্সাম্পল। সোশ্যাল অডিট গুলো আরেকটু স্ট্যান্ডার্ডাইজ করে, আমাদের লিভিং ওয়েজ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, অনেক কাজ চলছে, বাট আলটিমেটলি এটা সিএসডিডিডি, যেটা ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভের কথা বলেছি, সেটার আন্ডারে এটি একটি মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওই হয়ে দেখা দেখা দিবে, ইম্পর্টেন্ট টপিক হয়ে দেখা দিবে। আমরা গ্রিন সার্টিফিকেশন গুলো আমাদের মোস্ট অফ দ্য কোম্পানিগুলোরই আছে, বাট এটা যাতে করে জাস্ট সার্টিফিকেশনের জন্য না থাকে, আলটিমেটলি যাতে করে আমরা এটাকে আরেকটু বেশি ওয়াইড করতে পারি। ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে, যারা আমাদের ওয়ার্কার আছে বা আমাদের যারা বিভিন্ন লেয়ারের ইয়ারা আছে, কর্মীরা আছে, তাদের মধ্যে এই ডিজিটাল লিটারেসি আলটিমেটলি বাড়াতে হবে ফর দ্য সেক অফ যে যে আমাদের ট্রান্সপারেন্সি, এটি খুব গুরুত্বপূর্ণ, এবং তারা যাতে ওটার গুরুত্বটা বুঝে, কারণ ডেটা তো আমি ফ্লোর থেকে কালেক্ট করব, ফ্লোর থেকে কালেক্ট করলে তাদেরও সেই জিনিসটা ওভাবে রিপোর্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফাইনালি, আমি এটা নিয়ে খুব বেশি কথা লিখিনি, সেটা হচ্ছে ইএসজি রিপোর্টিং, মানে সাস্টেইনেবিলিটি রিপোর্টিং। এটার দিকে আমাদের যেতেই হবে। এটি হচ্ছে ওভারআর্চিং নর্থ স্টার, যেটা আমি হয়তো রিপোর্ট করবো, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হবে সেটি আপনার কোম্পানির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটি কিনা আপনাকে একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচে নিয়ে আসবে। সো আমরা সাস্টেইনেবিলিটি আসপেক্ট, আপনি স্ট্র্যাটেজি বিল্ড করতে শুরু করতে থাকেন, এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনারা কি করতে চাচ্ছেন। ইট জাস্ট নট দ্যাট স্পোরাডিক্যালি এখানে একটু করছি, ওখানে একটু করছি, একটু কার্বন সোলার প্যানেল লাগালাম, এখানে একটু পানিটা রিসাইকেল করলাম, কেন করছি, কতটুকু করছি, কতটুকু করা গুরুত্বপূর্ণ আমাদের জন্য বা কতটুকু করা লাগবে, সেই প্ল্যানগুলো জানাটার জন্য আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড করা খুব গুরুত্বপূর্ণ। ইনোভেটিভ টেকনোলজি গুলো আমাদেরকে সেটি সেটি জানতে হবে, এবং একটু চোখ রাখতে হবে যে কি কি রেগুলেশন আসছে। এই রেগুলেশন হঠাৎ হঠাৎ করে চলে গেলে আমরা হয়তোবা ওটার জন্য প্রিপেয়ার্ড না, তখন আমরা হয়তোবা বিপদে পড়ে যাব। যারা প্রিপেয়ার তাদের কাছে ব্যবসাটা চলে যাবে। আই এম টেলিং ইউ যে ইন্ডিয়া বা অন্যান্য দেশ যারা কিনা বেটার এই রিপোর্টিং নিয়ে প্রিপেয়ার, তারা কম্পিটিটিভ ইয়াতে এগিয়ে থাকবে, কারণ ডেটা এখানে মানে রিয়েলি দ্য কি ফর দ্য সাকসেস। ডেটা যদি আমি ম্যানেজ করতে পারি, ডেটাকে আমি ইউটিলাইজ করতে পারি, দেন উই উইল বি ইন দ্য ফ্রন্ট ফ্রন্ট ফোর্ট। হ্যাঁ, ফ্রন্ট ফ্রন্ট, যেটি যেটি খুব গুরুত্বপূর্ণ, যে একটা সিস্টেম বিল্ড করা ডেটার জন্য। তো এই ছিল আমার মোটামুটি আজকের, আমি একটু বেশি সময় নিয়েছি, সো বাট আই হোপ যে রুদ্র ভাই সেটিকে ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। জারির ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার সাস্টেনেবিলিটির যে গ্লোবাল পার্সপেক্টিভ, এই গ্লোবাল পার্সপেক্টিভকে বাংলাদেশ পার্সপেক্টিভে আপনি যে উপস্থাপনা করেছেন, এটা সত্যি প্রাণবন্ত ছিল এবং আমাদের থ্যাংক প্রত্যেকজন ইউ রুদ্র ভাই। প্রফেশনালদের জন্য ইম্প্যাক্টফুল হয়ে দাঁড়াবে। থ্যাংক ইউ। চ্যাট, আমরা যেহেতু খুব কুইক, একটু চ্যাটের কিছু কোশ্চেন ছিল, আমরা একটু কুইকলি কভার আপ করার চেষ্টা করি। গ্রেট। চ্যাটে আমরা দেখতে পাচ্ছি মিস্টার সালমান, উনি একটি কোশ্চেন করেছেন। কোশ্চেনটা বেসিক্যালি দুটো অংশ, দুটো অংশের প্রথম অংশটা আমি একটু জাস্ট বলছি। সাস্টেনেবিলিটি রেগুলেশন দ্রুত বদলাচ্ছে, তার উপর জিও পলিটিক্যাল অস্থিরতা গ্লোবাল সাপ্লাই চেইনকে আরো জটিল করে তুলছে। এই পরিস্থিতিতে একটা ব্যবসা কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে?
শুধু কমপ্লায়েন্স না, সত্যিকারের রেজিলিয়েন্স কিভাবে তৈরি হবে এই বিষয়টা। দ্বিতীয় অংশটা আমাদের নিজেদের বিষয়, অর্থাৎ বাংলাদেশ আরএমজি সেক্টরের জন্য এটা বাস্তবে কেমন দেখায়। ফ্যাক্টরি আর ব্যবসাগুলো এখন থেকে কি করলে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবে। শাহরিয়ার ভাই, আপনি গ্লোবাল মার্কেটে কাজ করেছেন, এই সেক্টরটাও চেনেন। দুটো প্রশ্নই আপনার কাছে থেকে শুনতে চাই একটু। থ্যাংক ইউ আমার চমৎকার কোশ্চেন। যেহেতু মানে অনেক সময় আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমি এত কিছু করছি, এত এত রকমের কিছু করছি, আলটিমেটলি এখানে আবার প্রচন্ড সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছি, এখানে আবার যুদ্ধ চলছে। হ্যাঁ, সো এটা খুব কন্ট্রাডিক্টরি সিচুয়েশন, বাট হোয়াট আই ক্যান সে, যে যেখানে যেহেতু আমি ইইউ লেভেলে সরাসরি কাজ করার সৌভাগ্য হয়েছে, হোয়াট আই নো যে এই যে রেগুলেশন গুলো আনে, এগুলো বছরকে বছর কাজ করে তারপরে এটাকে বিল্ড করা হয়। সো ইটস নট কামিং ফর যে যে 2 বছর পরে এটা আবার পরিবর্তিত হয়ে যাবে, 3 বছর পরে পরিবর্তিত হয়ে যাবে। নো, এই এই রেগুলেশন গুলো যে লেটস সিএসআরডি, এটার কাজ শুরু হয়েছে অনেক আগে। হ্যাঁ, সো এটির পরিবর্তন, হ্যাঁ কিছু অ্যামেন্ডমেন্ট আসবে, কিছু আপগ্রেড হবে, কিছু আপডেট হবে, কিন্তু এটির পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যে রেগুলেশন গুলো আসছে সেগুলো আমাদেরকে আলটিমেটলি আরো বেশি রেজিলিয়েন্ট করে তুলবে, যদি কিনা আমরা ফলো করতে পারি। আগে যেটা ছিল যে লেটসে অনেকটা মার্কেটিং অ্যাপ্রোচ, যে আমি আমার কোম্পানির এই আছে ওই আছে, আমি এই কমপ্লায়েন্স ফলো করি ওই কমপ্লায়েন্স ফলো করি, আমার এই সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট আছে। নো, কোনো বেঞ্চমার্ক ছিল না। আপনি কি গডস থাকলে ইউ আর গুড, আপনি কি আমি কি বিএসসিআই এর ইয়াতে সার্টিফিকেশন নিব, নাকি সেডেক্স দিব। সো এটার কোনো বেঞ্চমার্ক ছিল না। সিএসআরডি ওর সিমিলার কাইন্ড অফ রেগুলেশন যেগুলো ইউএস থেকেও আসবে, সেগুলোর সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে বেঞ্চমার্ক করতে পারবে সরাসরি, যে আপনার কোম্পানি ভার্সেস আমার কোম্পানি রেটসে সরাসরি বেঞ্চমার্ক করতে হবে। সো আমি যেটি বলবো বটম লাইনে, সেটা হচ্ছে যে আমরা যদি ফলো করতে পারি যে রেগুলেশন গুলো, সিএসআরডি বা এইটা মেজর রেগুলেশন গুলো, এবং জিআরআই এর মাধ্যমে যদি আমরা রিপোর্টিংটার জন্য প্রস্তুত হতে পারি, আমার বিশ্বাস যে আমরা কম্পিটিটিভ আরো আরো বেশি হব। যতই জিওপলিটিক্যাল এই সমস্ত আনরেস্ট থাকুক না কেন, পরিবর্তিত পরিস্থিতি, এগুলো সাময়িক পরিস্থিতি, বাট এই রেগুলেশন গুলো লম্বা সময়ের জন্য থাকবে। এবং আমাদের আলটিমেটলি এখন হয়তোবা গভর্নমেন্ট জানে যে আমরা গভর্নমেন্ট লেভেলে কি পরিবর্তন আসবে, বাট আমাদের এই রেগুলেশন গুলোকে আরেকটু বেশি গভর্নমেন্ট থেকে আসা উচিত, এই পুশ গুলো। কারণ লেটস সে ইন্ডিয়া অলরেডি কিন্তু তারা রিপোর্টিং ডিরেক্টিভ করছে, তারা এই অনেক কিছু রিপোর্টিং এর জন্য নিয়ে আসছে। সো আমরা কিন্তু সেক্ষেত্রে পিছিয়ে পড়বো। সো আমাদের বড় বড় কোম্পানিগুলোর উচিত এই যাত্রাটা শুরু করা, এবং মিডিয়াম এবং স্মল কোম্পানিগুলো সেগুলোকে ফলো করবে। সো আমার মনে হয় যে কোশ্চেনটি পুরোপুরি এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেটি কিনা আমরা আজকে আলোচনা করেছি, রেগুলেশন গুলো ফলো করতে কি করতে হবে। আই হোপ ইট অ্যান্সার্স দ্য কোশ্চেন। ভেরি ইনফরমেটিভ, ভেরি ইনফরমেটিভ। থ্যাংক ইউ শাহেদ ভাই। আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি, এরপরে আমরা যেহেতু টাইম আমাদের ক্রস করে গেছে, এটা শিওর, শেষ কোশ্চেন, শিওর, দেন আমরা শিওর। কভার আপ করছি। শারিফ ভাই, আরেকজন জানতে চেয়েছেন যে আপনি তো বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সাস্টেনেবিলিটিতে আসলে বাস্তবিক নতুন কি হচ্ছে। শারিফ ভাই, আপনি অনেক সেক্টরে কাজ করেছেন, আপনার চোখে সত্যিকারের নতুন যে পদক্ষেপগুলো দেখেছেন বা দেখছেন, সেটার থেকে যদি আপনি একটু শেয়ার করেন। আমি যদি যদি সঠিকভাবে বুঝতে তো পারি কোশ্চেনটি, সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের ইনোভেশন এসছে। এই সাস্টেইনেবিলিটি আলটিমেটলি যদি আমরা গোলগুলো অ্যাচিভ করতে চাই, খুব সিম্পল। ধরেন লেটসে আমি আজকে বাই 2050 আমি একটা কোম্পানি লেটসে ওন করি লেটসে, এবং সেটাকে আমি কার্বন নিউট্রাল করতে চাই। এটি যদি আমরা কার্বন নিউট্রাল করতে চাই, তাহলে যে জিনিসটি করতে হবে যে আমাকে কোনো ইনোভেশন নিয়ে আসতে হবে। লেটস আপনি ডাইং, আপনার ইয়েটা কমাবেন, ডাইং এ আমার যে এনার্জি ইয়েটা, লেটস সে এনার্জি কনজাম্পশন আমি কমাবো, অথবা ওয়েস্টের পরিমাণ কমাবো। মানে এটা তো প্রসেস অপটিমাইজেশনের মাধ্যমে হবেই, কিছু আপনি করতে পারবেন, বাট আলটিমেটলি আমি যদি দেখি, সেটা হচ্ছে ওই ইয়েতে যেতে হবে, লেটস সে যে ইনোভেটিভ টেকনোলজি যেতে হবে। তবে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের টাচে থাকার কারণে হোয়াট আই হ্যাভ সিন যে র মেটেরিয়াল লেভেলে ব্যাপক পরিমাণ কাজ হচ্ছে। সবচেয়ে বড় যদি ইনোভেশন লেভেলে কোন কাজ থাকে, সেটা হচ্ছে র মেটেরিয়াল লেভেলে, ফাইবার লেভেলে। সো আমাদের একটু কনভেনশনাল, আমি এখন একদম পুরো আমাদের আরএমজি সেক্টর রিলেটেডই বলছি, যে আমাদের র মেটেরিয়াল লেভেলে আস্তে আস্তে চিন্তা করতে শুরু করতে হবে। যে জাস্ট আমাকে বলেছে ভিসকোস ইউজ করতে, ভিসকোস ইউজ করছে না,
আমাকে বলেছে কটন ইউজ করতে, কটন ইউজ করছি না। আই থিঙ্ক উই নিড টু নো অলসো দ্য সাস্টেনেবিলিটি পার্সপেক্টিভ অফ দ্যাট, এবং ইনোভেটিভ যে ইয়েগুলো আসছে, রিসাইক্লিং টেকনোলজি গুলো আসছে, রিসাইকেল প্রোডাক্ট গুলো আসছে, ফাইবার গুলো আসছে, সেটি আমরা খুব ট্রানজাকশন ওরিয়েন্টেড ছিলাম। লেটস সে গার্মেন্ট, সেটা আমরা টেক্সটাইলটা কিনছি, ইয়ার্ন কিনছি, বাট আই থিঙ্ক উই স্টিল ইয়েট নিড টু গো টু টু ফাইবার লেভেল। এবং ফাইবার লেভেলেই সবচেয়ে বেশি ইনোভেশন গুলো হচ্ছে, যেহেতু ওখানে রিসাইক্লিংটা রেলেভেন্ট বেশি। রুদ্র ভাই। থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার ভাই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শাহরিয়ার ভাই যাওয়ার আগে আজকে যারা পার্টিসিপেন্ট যারা শুনলেন, তাদের মধ্যে কেউ যদি এই বিষয়গুলো নিজেদের প্রতিষ্ঠানের জন্য আরো বিস্তারিতভাবে বুঝতে চান বা আপনার সাথে যোগাযোগ করতে চান শাহরিয়ার ভাই, সেটা কিভাবে করতে পারেন? আমার মনে বেস্ট ওয়েটা হচ্ছে রুদ্র ভাই, আপনি আপনার মাধ্যমে হলে, যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো সাপোর্ট লাগে, হ্যাঁ ডেফিনেটলি অ্যাসোসিয়েটের মাধ্যমে যদি আমরা যোগাযোগ করবেন। এবং আই আই হোপ টু হেল্প ইউ, যে আমার আমার ব্যক্তিগত মিশনও হচ্ছে যদি আমরা বাংলাদেশের আরএমজি সেক্টরটাকে আরো বেশি ইনোভেটিভ এবং সাস্টেইনেবল করতে পারি, হ্যাঁ আমাদের কম্পিটিটিভনেসকে বাড়াতে পারি, এবং আমার যে ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে যদি আরো বেশি ইউটিলাইজ করতে পারি। সো ডেফিনেটলি থ্রু অ্যাসোসিয়েট। থ্যাংক ইউ শাহরিয়ার ভাই। আইআইএল এবং অ্যাসোসিয়েটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আরেকটু কিছু ইনফরমেশন জাস্ট সবার হেডসআপের জন্য দিয়ে রাখি। আইএল থেকে আমরা সাস্টেনেবিলিটিতে, ইএসজি এবং সাস্টেনেবিলিটির উপরে আমাদের অ্যাক্রেডিটেড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা চালু করা হয়েছে। কেউ যদি ইন্টারেস্টেড হন, তো আমাদের ওয়েবসাইট ইনফরমেশনগুলো আমরা চ্যাট বক্সে দিয়ে দিব, আপনাদের সাথে ইমেলও শেয়ার করে দিব। সেখান থেকে আপনারা একটু শেয়ার দেখে নিতে পারবেন। আর অডিয়েন্স থেকে একটা রিকোয়েস্ট এসেছে, আপনারা সেশন রেকর্ডিং শেয়ার করা যাবে কিনা। আমরা আমাদের সেশন রেকর্ডিংটা আপনাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করে দেব। সো শাহরিয়ার ভাই, অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। ধন্যবাদ। বাংলাদেশের থ্যাংক ইউ। প্র্যাকটিশনারদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করেছেন, এটা সত্যি মূল্যবান ছিল। আর যারা থ্যাংক যোগ ইউ, দিয়েছেন হোপফুলি ইট উইল আপনাদেরকেও হেল্পফুল। ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের আলোচনা তখনই অর্থবহ হয় যখন সঠিক মানুষগুলো শোনে আসলে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। Thank you so much. থ্যাংক ইউ সো Thank মাচ। you. Thank you, Shari bhai. Thank you, Rudra bhai. থ্যাংক ইউ। থ্যাংক ইউ।